আজকে আমরা একটা থিওরেম দিয়ে শুরু করব, ঠিক আছে? থিওরেমটা দেখো, যেটা তোমরা উচ্চ মাধ্যমিকে অলরেডি এই থিওরেমটা করে এসছো, মানে রেজাল্টটা করে এসছো, স্টেটমেন্টটা তোমরা জানো, কিন্তু তার প্রুফটা এবার আমরা শিখবো, ঠিক আছে? কি সেই রেজাল্টটা? স্টেটমেন্টটা লিখছি, তাহলে দেখো, ধরে নিচ্ছি একটা ফাংশন এফ ক্লোজড এবি থেকে আর, ঠিক আছে, বি ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি। তাহলে ধরে নিলাম একটা ফাংশন এফ ফ্রম ক্লোজড এবি টু আর, সেটা হচ্ছে ক্লোজড এবি তে ইন্টিগ্রেবল, এবং সি হচ্ছে একটা পয়েন্ট ওপেন এবি তে। দেন f is integrable on closed a comma c, তাহলে a comma c তে হচ্ছে f টা ইন্টিগ্রেবল হবে, and also integrable on closed c comma b, and integration a to b f is equal to integration a to c f প্লাস ইন্টিগ্রেশন সি টু বি এফ। তাহলে দেখো, এই স্টেটমেন্টটা তোমরা কিন্তু এর আগে করেছো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, যে ইন্টিগ্রেশন এ টু বি এফ সি যদি একটা ওপেন এ বির মধ্যে একটা পয়েন্ট হয়, এ আর বি এর ধরো একটা ভেতরে বা একটা মধ্যে যদি একটা পয়েন্ট হয় সি, তাহলে এ টু বি এফ তাকে এরকম ভাবে ভাঙা যাবে এ টু সি এফ প্লাস সি টু বি এফ। খুব সিম্পল একটা থিওরেম, যে কোনো একটা ফাংশন এফ ক্লোজড এবি থেকে আর, সেটা যদি ইন্টিগ্রেবল হয় ক্লোজড এবিতে, ভালো করে বোঝো, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোজড এবি। সেই ক্লোজড এবিতে যদি ফাংশনটা ইন্টিগ্রেবল হয়, ধরো সি একটা পয়েন্ট এখানে নিলাম, নট নেসেসারি যে মিডল পয়েন্টই হতে হবে, এ আর বি এর মাঝখানে কোনো একটা পয়েন্ট, কোনো একটা জায়গায় সি একটা পয়েন্ট নিলাম, তাহলে এসি, এই এসিতেও এফটা ইন্টিগ্রেবল হবে, আর সিবি সেখানেও এফটা ইন্টিগ্রেবল হবে। গোটা এবির উপর যদি ইন্টিগ্রেবল হয়, তাহলে এসিতেও ইন্টিগ্রেবল হবে, সিবিতেও হবে। খুব সিম্পল, প্রুফটা দেখে নাও কি করে করবো। প্রুফ, এটা বলাই যায়, যেহেতু এফটা হচ্ছে ইন্টিগ্রেবল, বলে দিয়েছে কোথায়, এবিতে, তাহলে এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি। এফ যেহেতু এবিতে ইন্টিগ্রেবল, তাহলে এফ হচ্ছে গোটা এবিতে বাউন্ডেড হবে, আর গোটা এবিতে যদি বাউন্ডেড হয়, তাহলে কি আমরা বলতে পারি না, দেয়ারফর এফ ইজ বাউন্ডেড on AC as well as CB, CB তেও বাউন্ডেড। বলতে পারবো কিন্তু, দেখো, এসি তেও বাউন্ডেড, সিবি তেও বাউন্ডেড, কারণ গোটা এবির ওপর বাউন্ডেড। যাই হোক, তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ফাংশন এফটা এসিতে ইন্টিগ্রেবল কিনা সবার আগে দেখাবো। তাহলে এসিতে ইন্টিগ্রেবল হওয়ার জন্য এসিতে বাউন্ডেড দেখিয়ে ফেলেছি, তারপর সিবিতে ইন্টিগ্রেবল কিনা দেখাবো, তার জন্য সিবিতেও বাউন্ডেড বলে দিয়েছি। তাহলে এবার বাউন্ডেড যখন প্রমাণ করে দিয়েছি, মানে বাউন্ডেডটা হয়ে গেছে, বেসিক ক্রাইটেরিয়াটা আমরা প্রমাণ করে ফেলেছি, তারপর এবার আমরা কি করব, আমরা কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি এই থিওরেমটা ইউজ করব। তাহলে সবার আগে একটা এপসাইলন আমরা ধরে ফেললাম, যেহেতু এফটা ইন্টিগ্রেবল এ বির ওপর, কি বলতে পারি কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি থেকে, দেন দেয়ার এক্সিস্ট এ পার্টিশন, নাম দিলাম পি, কার উপর থাকবে, যেখানে এফটা ইন্টিগ্রেবল, এফটা হচ্ছে এবি তে ইন্টিগ্রেবল, তাহলে এবির ওপর, সাজ দ্যাট, কি বলতে পারি বলো কেউ একজন, ইউ অফ
আপার সাম মাইনাস এল পি এফ লোয়ার সাম লেস দেন কত হবে এপসাইলন। ভালো করে বোঝো। তাহলে আমরা একটা পার্টিশন দিলাম, কার উপর নিলাম এবির উপর নিলাম। আচ্ছা আমি আরেকবার ছবিটা আঁকছি, এটা এবি, একটা পার্টিশন নিলাম, ঠিক আছে, এটা এ এটা বি। ধরো এই পয়েন্টটা সি, ঠিক আছে। এবার দুটো পসিবিলিটি আছে। কি পসিবিলিটি? এক হচ্ছে সি পয়েন্টটা, এই যে পয়েন্টটা লাল কালি দিয়ে আমি এঁকেছি, যে ডিনোট করেছি, সেই পয়েন্টটা পার্টিশনের মধ্যে থাকতেও পারে। আচ্ছা পার্টিশনটাকে আরেকটু কয়েকটা বেশি পয়েন্ট নিয়ে নিই। ধরো কালো কালির এটা পার্টিশন, লাল কালির সি, সিটা আচ্ছা আরেকটা পয়েন্ট এখানে নিয়ে নিলাম। দুটো পসিবিলিটি হতে পারে, এক হচ্ছে সি পার্টিশনে থাকতে পারে, আরেকটা হচ্ছে পার্টিশনে নাও থাকতে পারে। ধরো সি পার্টিশনে নেই, পার্টিশনে কারা আছে x0 x1 x2 x3 x4 x5 x6 x7 x8, 8টা পয়েন্ট, 8টা 9টা পয়েন্ট, x0 থেকে শুরু করে x8, 9টা পয়েন্ট। তাহলে এই 9টা পয়েন্টের মধ্যে সি নেই, সি হচ্ছে আলাদা একটা পয়েন্ট। তাহলে সি যদি পার্টিশনে না থাকে তাহলে পিসি একটা নতুন পার্টিশন ধরছি। কাকে ধরছি পিসি? পিসিটা হচ্ছে পি, যে পার্টিশনটা ছিল ইউনিয়ন সি। পিসি পার্টিশনটা ভালো করে দেখো, তাহলে পিসি পার্টিশনটা হচ্ছে পি পার্টিশন, পি মানে এই যে কালো কালির পয়েন্টগুলো, এই কালো কালির পয়েন্টগুলো, আর তার সাথে সি এক্সটা অ্যাড হয়ে গেল। তাহলে কি আমরা বলতে পারি যে পিসি ইজ এ রিফাইনমেন্ট অফ, কার রিফাইনমেন্ট? অফ পি। আমরা কি বলতে পারি যে পিসিটা হচ্ছে পি এর একটা রিফাইনমেন্ট? না বলতে পারি না। হ্যাঁ স্যার। পিসি হচ্ছে পি এর একটা রিফাইনমেন্ট। রিফাইনমেন্ট মানে অন্তত একটা এলিমেন্ট রিফাইনমেন্টে বেশি থাকে, একটা পয়েন্ট বেশি থাকে অন্তত, তাই না? তাহলে পিসি, পি থেকে এক্সট্রা একটা অ্যাডিশনাল পয়েন্ট সি অ্যাড করলাম, যোগ করলাম, যোগ করার ফলে পিসি তৈরি হলো। তাহলে পিসিটা হচ্ছে পি এর একটা রিফাইনমেন্ট। ক্লিয়ার? তাহলে তোমরা বলো পিসি যদি পি এর একটা রিফাইনমেন্ট হয় তাহলে এলপিএফ বড় হবে না এলপিসিএফ বড় হবে? এলপিসিএফ বড় হবে বা সমান, কারণ রিফাইন হলে লোয়ার সাম কি হয়ে যায়, বেড়ে যায়। এলপিসিএফ এর থেকে আবার ইউপিসিএফটা বড় বা সমান। ইউপিসিএফ এর থেকে আবার ইউপি কমা এফ বড় বা সমান, কারণ পিসিটা হচ্ছে রিফাইনমেন্ট, তো রিফাইনমেন্ট হলে আপার সামটা ছোট হয়ে যায়। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এল পি কমা এফ লেস দেন ইকুয়াল টু এল পিসি কমা এফ লেস দেন ইকুয়াল টু ইউ পিসি কমা এফ লেস দেন ইকুয়াল টু ইউ পি কমা এফ। তাহলে তোমরা বলো এবার দেয়ারফর ইউ পিসি কমা এফ, ভালো করে দেখো, আর এল পিসি কমা এফ এদের বিয়োগফল বড় হবে না ইউ পি কমা এফ আর এল পি কমা এফ তার বিয়োগফল বড় হবে? লেস দ্যান ইকুয়াল টু হবে লেস দেন হবে স্যার। লেস দেন ইকুয়াল টু হবে, কারেক্ট? ক্লিয়ার? আচ্ছা যদি সি পিতে না থাকে, পার্টিশনে না থাকে,
এবার ধরো কাউকে আমি বললাম যে সি পি তে আছে, ব্যাপারটা বোঝো, সি পি তে আছে, ধরো এটা আমার পার্টিশন, এটা আমার পার্টিশন, ধরো এই পয়েন্টটা সি, তাহলে সিটা পার্টিশনের মধ্যে আছে। তাহলে সি যদি পার্টিশনে থাকে, নাও থাকতে পারে, কিন্তু আগের ছবিটাতে দেখো নেই, সি দেখো পার্টিশনে নেই, এই যে পয়েন্টগুলোর ছাড়া অন্য পয়েন্ট সি, এই পার্টিশনে যতগুলো পয়েন্ট আছে x0 x1 x2 x3 x4 x5 এই পয়েন্টগুলো ছাড়া অন্য একটা পয়েন্ট সি। আর এইবার বলছি সিটা পার্টিশনে আছে, পার্টিশনে থাকা মানে যে পার্টিশনটা ধরেছি সি তার মধ্যে একটা পয়েন্ট। তাহলে কেউ বলতে পারে সি যদি পার্টিশনে থাকে তাহলে পিসি কত হয়ে যাবে? পি পি নিজেই, পিসি আর পি এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, কারণ পিসি মানে কি, পিসি মানে হচ্ছে পি এর সাথে সি অ্যাড করা, তো অলরেডি তো সিটা পি এর মধ্যে ঢুকেছিল, তাহলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তখন ইউপিসি কমা এফ মাইনাস এলপিসি কমা এফ কি হবে বলো? সমান হয়ে যাবে না? কার সাথে সমান হয়ে যাবে? কারণ পি আর পিসি একই, তাহলে ইউপি কমা এফ মাইনাস এলপি কমা এফ দুটো সমান, পিসি আর পি সমান, তার মানে এলপিসি কমা এফ এলপি কমা এফ এর সঙ্গে সমান, ইউপিসি কমা এফ ইউপি কমা এফ এর সঙ্গে সমান, তাহলে তাদের ডিফারেন্সটাও সমান। তাহলে ওভারঅল দুটো কেসে এই যে সি যদি পি তে না থাকে আর সি যদি পি তে থাকে, তাহলে এই ওভারঅল দুটো কেস মিলে কি বলতে পারি? একটা কেসে হচ্ছে সি পি তে নেই, আরেকটা কেসে হচ্ছে সি পি তে আছে। তাহলে ফ্রম বোথ দ্য কেসেস আমরা কি বলতে পারি? ইন এনি কেসেস, ইন এনি কেস আমরা কি বলতে পারি বলো? ইউপিসি কমা এফ মাইনাস এলপিসি কমা এফ, হয় সেটা সমান বা সেটা কি হবে? ছোট হবে। ইউপি কমা এফ মাইনাস এলপি কমা এফ এর এই ক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে, এখানে ইকুয়াল টু আছে, আর এই ক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল টু। তাহলে ওভারঅল এই দুটোকে কম্বাইন করে আমরা কি বলতে পারি? এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, এইটাকে একটা আর এটাকে একটা, এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি বলতে পারি? যে তারা কি হবে? লেস দ্যান ইকুয়াল টু হবে। ক্লিয়ার? এবার ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান ইকুয়াল, এটা আবার কত ধরেছিলাম লেস দ্যান? এই যে কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি থেকে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন, তাহলে এটা যদি লেস দ্যান এপসাইলন হয় তাহলে কি বলতে পারি? অর ইউপিসি কমা এফ মাইনাস এলপিসি কমা এফ লেস দ্যান এপসাইলন। বক্স একটা নাম্বারিং করে দিই, অ্যাক্ট। দেখো বোঝাতে পারলাম? এই অবধি কি বুঝতে পারা গেছে? কি করলাম আমি আরেকবার বলে দিই, খুব সিম্পল জিনিস করলাম। আমরা এ বির ওপর ফাংশনটা ইন্টিগ্রেবল ছিল, তো এ বির ওপর যখন ফাংশনটা ইন্টিগ্রেবল ছিল তার মানে এ বির উপর বাউন্ডেড হবে, আর এ বির ওপর যদি বাউন্ডেড হয় তাহলে সি যদি একটা পয়েন্ট হয় এ বির মাঝখানে, তাহলে এসি আর সিবি দু জায়গাতেই ফাংশনটা বাউন্ডেড ধরে ফেলেছি। এবার একটা এপসাইলন চুজ করব, যেহেতু এফটা ইন্টিগ্রেবল এ বির ওপর, তাহলে এরকম একটা পার্টিশন পাবো পি, যাতে করে ইউপিএফ মাইনাস এলপিএফটা লেস দেন এপসাইলন। পার্টিশনটা ধরে নিচ্ছি এই কালো কালির পয়েন্টগুলো। এবার সি একটা পয়েন্ট ওপেন এ বির মাঝখানে আছে, তাহলে ওপেন এ বিতে যদি থাকে তাহলে সিটা পার্টিশনের মধ্যেও থাকতে পারে, যেমন এইটা, বা পার্টিশনের মানে পার্টিশনের মধ্যে নাও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তাহলে যদি পার্টিশনের বাইরে থাকে তাহলে পিসি একটা নতুন পার্টিশন ধরলাম। কিভাবে ধরলাম? পি এর সঙ্গে সি পয়েন্টে অ্যাড করে নিলাম। আর যদি পার্টিশনের মধ্যে থাকে তাহলে পিসিটা পি এর সঙ্গে সমান হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি করলাম? একটা নতুন পার্টিশন আমি তৈরি করলাম, যেটা হচ্ছে পিসি। সেই পিসি পার্টিশনটা কার উপর পার্টিশন? কে বলতে পারে? পিটা এ বির ওপর, পিসিটা কার উপর? এ বির ওপর। এ বির ওপরই, এ বির ওপরই পার্টিশন ধরলাম। খালি কি করলাম? পি এর একটু রিফাইনমেন্ট করে দিলাম। কেন পি এর রিফাইনমেন্ট করলাম? পি এর সাথে একটা অ্যাডিশনাল পয়েন্ট সি অ্যাড করলাম। এটাকে ধরলাম পি এর সাথে একটা অ্যাডিশনাল পয়েন্ট সি অ্যাড করলাম। আর যদি সি পয়েন্টটা পি এর মধ্যেই থাকে তাহলে আর অ্যাড করার দরকার নেই। তাহলে এই ক্ষেত্রে কি করলাম? পরের ক্ষেত্রে পিসিটা পি ধরলাম। দুটোই এ বির ওপর। এবার আমাদের চলে আসি
প্রমাণে কি প্রমাণ করতে দিয়েছে? ফাংশনটা হচ্ছে এসি তে ইন্টিগ্রেবল। আচ্ছা, এসি তে যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এ থেকে সি তে, দেখো এ থেকে সি তে ইন্টিগ্রেবল, তার মানে এখান থেকে শুরু হবে সি অবধি, এখানে ইন্টিগ্রেবল যদি হয় তাহলে আমাদের একটা পার্টিশন দরকার এর মধ্যে, এসির মধ্যে। তো এসির মধ্যে আমাদের একটা পার্টিশন দরকার। আমরা যেই পার্টিশন গুলো পেলাম, পি বলো বা পিসি বলো, সেগুলো সব গোটা এবির ওপর পেয়েছি, কিন্তু আমাদের এসির ওপর একটা পার্টিশন দরকার। তাহলে এসির উপর একটা পার্টিশন নিচ্ছি, দেখো কিভাবে নিচ্ছি। P1 একটা পার্টিশন, ক্লোজড এসি আর ইন্টারসেকশন পিসি। আমি কি বোঝাতে পারছি? P1টা কিভাবে নিয়েছি? পিসি কে নিয়েছি, পিসি পার্টিশনটা কিন্তু এবির ওপর, কিন্তু পিসির সবাইকে নিয়ে কোথায় নিয়েছি? পিসি পার্টিশনটা কার মধ্যে নিয়েছি? এসির মধ্যে নিয়েছি। তাহলে দেখো কোন পয়েন্টগুলো হবে P1, কে বলতে পারে? P1 এ কারা থাকবে? তাহলে এসির মধ্যে পিসির যে অংশগুলো আছে কারা থাকবে তাহলে বলো? এ থেকে সি। তাহলে এ থেকে সি মানে এই পয়েন্টটা থাকবে, এই পয়েন্টটা থাকবে, কারণ পিসির মধ্যে আছে, আবার এসির মধ্যেও আছে, আর লাস্টে এই পয়েন্টটাও থাকবে, কারণ এই পয়েন্টটাও কিন্তু, সি পয়েন্টটাও কিন্তু পিসির মধ্যে ছিল। পিসির মধ্যে দেখো সি ছিল। তাহলে বুঝতে পারা গেছে নীল কালি দিয়ে আমি যে ছবিটা আঁকলাম সেইটা হচ্ছে পিসি এবং এসির মধ্যে ইন্টারসেকশন। পিসি মানে কি? পিসি মানে হচ্ছে পার্টিশন, এই যে পয়েন্টগুলো, আর এসি মানে এ থেকে সি অবধি, তার বাইরে কিন্তু নিচ্ছি না। দেখো এখানেও কিন্তু পিসির পয়েন্ট ছিল, কিন্তু আমি নিচ্ছি এ থেকে সি এর মধ্যেই পিসির পয়েন্টগুলো, তার মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা। আর এই ক্ষেত্রে কি হবে? সেকেন্ড ছবিটার ক্ষেত্রে, সেকেন্ড ছবিটার ক্ষেত্রে হবে এইটা, 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 আর সি অলরেডি ছিল, এইটা কোনো অসুবিধা নেই। তাহলে এই যে দুটো কেসেই দেখো তো P1টা কার উপর পার্টিশন? এই P1 পার্টিশনটা কার উপর হলো? কার উপর পার্টিশনটা? কোন ইন্টারভ্যালের উপর হলো? এসি, ক্লোজ AC, ইন্টারভাল AC এসি। আর P2 নেব সিবির ওপর। কিভাবে নেব P2, কে বলতে পারে? সিবির উপর আরেকটা পার্টিশন নেব উল্টো। সিবি মানে হচ্ছে এইটা, এই যে বাকি অর্ধেকটা সিবির ওপর নেব। কিভাবে নেব, কে বলতে পারে? PC minus close interval A comma C. তাও হবে, ঠিকই বলেছো। পিসি মাইনাস এসি করলেই হবে, বা সিবি আর পিসির ইন্টারসেকশন। সিবি আর পিসির ইন্টারসেকশন মানে এই যে এটা সি, এইটা, 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 আর এইটা সিবি। সিবি আর পিসির ইন্টারসেকশন। তাহলে P2টা কার মধ্যে হবে? সিবির মধ্যে। তাহলে বলতে পারি দেন P1 is a partition on AC and P2 is a partition on CB। এবং কে বলতে পারে P1 আর P2 এর ইউনিয়ন কি হবে? কে বলতে পারে P1 আর P2 এর ইউনিয়ন? ভালো করে দেখো, এই যে P1 হচ্ছে নীলকালি। ক্লোজ ইন্টারভাল এ কমা বি। না না, ক্লোজড ইন্টারভাল এ কমা বি না, এ কমা বি এর মধ্যে সমস্ত পয়েন্ট নেই না, আমি পার্টিশনে বলছি। P1 মানে পার্টিশন, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, P1 কমপ্লিট। P2 হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। তাহলে দুটোর ইউনিয়ন করলে কি হবে? পিসি। পিসি। এবি, পিসি মানে এবির ওপর পার্টিশন, কিন্তু সেটা এবি হবে না, ব্যাপারটা বোঝো। দুটোর ইউনিয়ন করলে পিসি পার্টিশনটা, তাহলে P1, তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? তার মানে আমি কি করলাম? আমি গোটা পিসি পার্টিশনকে দুভাগে ভাগ করলাম। একবার এসির উপর নিলাম, সেটাকে নাম দিলাম P1, আর একবার সিবির উপর নিলাম, তাকে নাম দিলাম P2। এই তো করলাম আমরা। এটাকে নাম দিলাম P1 আর এটাকে নাম দিলাম P2। তো তার মানে দুটোর ইউনিয়ন আলটিমেটলি কিন্তু পিসি। এবার কি করে P1 করলাম? P1 হচ্ছে পিসিটাকে রেস্ট্রিক্ট করে দিলাম, কোথায় রেস্ট্রিক্ট করে দিলাম? এসির মধ্যে। আর P2 কি করলাম? পিসিটাকে রেস্ট্রিক্ট করে দিলাম সিবির মধ্যে। তাহলে আলটিমেটলি এইটুকুটা জায়গায় হয়ে গেল P1 একটা পার্টিশন, আর এইটুকুটা জায়গায় হয়ে গেল P2 একটা পার্টিশন। কিন্তু যদি দুটোর ইউনিয়ন ওভারঅল করি তাহলে কিন্তু মূল পার্টিশন পিসিটাই। ক্লিয়ার? তোমরা এবার বলো
ইউ পিসি কমা এফ আর ইউ পি1 কমা এফ আর ইউ পি2 কমা এফ যদি যোগ করি, ভালো করে বুঝতে হবে, ইউ পিসি কমা এফ, পিসির রেসপেক্টে, পিসি পার্টিশনের রেসপেক্টে যদি কোনো একটা ফাংশনের আপার সাম নিই, ধরো এটা হচ্ছে পিসি পার্টিশন, তার রেসপেক্টে একটা ফাংশন দিলাম, তার আপার সাম যদি নিই, আপার সাম মানে প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম ইন্টু সাব ইন্টারভালের লেন্থ, প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম ইন্টু সাব ইন্টারভালের লেন্থ। এই তো ছবিটা বোঝা যাচ্ছে? তাহলে এরকম ভাবে যদি আমরা আঁকতে শুরু করি, প্রথম থেকে শেষ অবধি যদি আমরা এরকম ভাবে আঁকতে শুরু করি, তাহলে তোমরা বলো পিসি এই পার্টিশনের রেসপেক্টে ফাংশনের আপার সাম যা হবে, আর পি1 আর পি2 রেসপেক্টে আপার সাম কি হবে? একই ফাংশনের, সেম ফাংশনের সমান হবে। সমান হবে, কারেক্ট, সমান হবে। কেন সমান হবে? এই অবধি হচ্ছে পি1 এর রেসপেক্টে, আর বাকি যেটা সাদা অংশ রেখেছি সেটা পি2 এর রেসপেক্টে। এবার গোটাটাকে যদি আমি যোগ করি তাহলে আলটিমেটলি পিসির রেসপেক্টে বেরিয়ে গেল, তাহলে পিসির রেসপেক্টে আপার সাম হচ্ছে এটার সাথে সমান, সেম। আর সিমিলার ওয়েতে লোয়ার সামটা কি হবে? পিসির রেসপেক্টে লোয়ার সাম যা হবে, পি1 আর পি2 রেসপেক্টে লোয়ার সাম সেম হবে। তাদের যোগফল যদি করি, কারণ পিসিটা বোঝা গেছে, পিসিটা হচ্ছে পি1 আর পি2 ইউনিয়ন, তাহলে পি1 আর পি2 ইউনিয়ন মানে এই অবধি পি1 এই অবধি পি2, তাহলে প্রথমে পি1 এর রেসপেক্টে আপার সাম করো, এই সাইডটা বেরিয়ে গেল, পি2 এর রেসপেক্টে আপার সাম করো, বাকিটা বেরিয়ে গেল, যোগ করে দাও পিসির রেসপেক্টে আপার সাম, সেটাই। সিমিলারলি লোয়ার সামের ক্ষেত্রে এটা বলা যায়। বাস, কাজ কমপ্লিট। Therefore ইউ পি1 এফ, ভালো করে দেখো, প্লাস মাইনাস এল পি1 এফ, ইউ পি1 এফ মাইনাস এল পি1 এফ প্লাস ইউ পি2 এফ মাইনাস এল পি2 এফ। আচ্ছা, এই যে যোগফলটা, এটাকে আর এটাকে একসাথে নাও, কি হবে? ইউ পি1 এফ প্লাস ইউ পি2 এফ হবে। আর এই দুটোকে একসাথে নাও, মাইনাস এল পি1 এফ প্লাস, মাইনাস কমন নিচে আগে, এল পি2 এফ। আচ্ছা, এবার আমরা কি জানি? আমরা অলরেডি কি জানি যে ইউ পি1 এফ প্লাস ইউ পি2 এফ মানে কত? এই যে ইউ পিসিএফ মাইনাস নেক্সট এল পি1 এফ প্লাস এল পি2 এফ, তার বদলে কত জানি? এল পিসিএফ। এই যে এই দুটো যোগ করো। এবার তোমরা বলো, এর আগের পেজে দেখো আমি কোথাও একটা 1 নম্বর দিয়ে লিখে দিয়েছিলাম যে ইউ পিসিএফ মাইনাস এল পিসিএফ কত হয়? লেস দ্যান এপসাইলন। তাহলে এটা হয়ে গেল লেস দ্যান এপসাইলন। তার মানে এই টার্মটা প্লাস এই টার্মটা, দুটো টার্মের যোগফল লেস দ্যান এপসাইলন। এই টার্ম আর এই টার্মটা নন নেগেটিভ। কেন কোনোদিন নেগেটিভ হতে পারে না? কারণ আপার সাম থেকে লোয়ার সাম বিয়োগ করলে আপার সামটা বড় বা সমান হয় লোয়ার সামের, তাহলে এটা নন নেগেটিভ টার্ম, এটাও নন নেগেটিভ টার্ম। তাহলে দুটো নন নেগেটিভ টার্মের যোগফল যদি লেস দ্যান এপসাইলন হয়, তাহলে আমরা কি বলতে পারি? বোথ, প্রত্যেকটা টার্ম, দুটো টার্মের যোগফল লেস দ্যান এপসাইলন। ভালো করে বোঝো, দুটো টার্মের মধ্যে কেউ নেগেটিভ না, তাদের যোগফল যদি লেস দ্যান এপসাইলন হয়, তাহলে প্রত্যেকটা টার্ম কি হবে? লেস দ্যান এপসাইলন হবে। কারণ যোগফলটাই যদি লেস দ্যান এপসাইলন হয়, সামটাই লেস দ্যান এপসাইলন, তাহলে ইচ অ্যান্ড এভরি টার্ম সেটাও লেস দ্যান এপসাইলন হবে। তাহলে কি পেলাম এখান থেকে বলো? এই লাইনটা থেকে কি বলতে পারি? পি1 একটা পার্টিশন কার উপর? এসির ওপর, যাতে করে
P1 পার্টিশনের রেসপেক্টে ফাংশনের আপার সাম মাইনাস লোয়ার সাম লেস দ্যান এপসাইলন, তাহলে বাই কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি কি বলতে পারি? বলো, কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি থেকে কি বলতে পারি? এখান থেকে কি বলতে পারি? এটা থেকে F is integrable. F is integrable on a comma c. কারেক্ট, f is integrable on a comma c, a comma c তে ইন্টিগ্রেবল, কারণ এই পার্টিশনটা p1 টা a comma c এর উপর। আর পরেরটা থেকে এটা থেকে p2 পার্টিশনের রেসপেক্টে আপার সাম আর লোয়ার সাম যদি লেস দ্যান এপসাইলন হয়, তাহলে পরেরটা দিয়ে কি বলতে পারি? F is integrable on b comma c comma b. অন c comma b, কারণ p2 টা হচ্ছে c comma b এর উপর। বুঝাতে পারলাম? ক্লিয়ার? এটা একটা পার্ট হলো। কোন পার্টটা এটা? এই যে f ac তেও ইন্টিগ্রেবল আর f cb তেও ইন্টিগ্রেবল। নেক্সট পার্টটা হচ্ছে a to b ইন্টিগ্রেশন f is equal to a to cf plus c to bf, সেকেন্ড পার্ট। দেখো সেকেন্ড পার্টটা কি করে আমরা প্রমাণ করব। যে কোনো একটা পার্টিশন নিয়ে নি, যে কোনো p ab থেকে, ঠিক আছে? তোমরা বলো ইউপিএফ বড় হবে না ইউপিসিএফ বড় হবে? আচ্ছা, যেখানে পিসি পি আর সি এর ইউনিয়ন, একটু আগেই বললাম, এটা আরেকবার বলে ফেলো জাস্ট। UPF বড় হবে। রিফাইন করলে আপার সাম ছোট হয়ে যায়, এটা রিফাইন। ইউপিসিএফ তাকে কি লেখা যায়? ইউপি1এফ প্লাস ইউপি2এফ, লিখলাম না একটু আগে? এই যে P1 আর P2 টা কি? P1 আর P2 যথাক্রমে কি বলো? বলে ফেলি একবার সেকেন্ড পার্টে। P1 টা কি? P1 টা হচ্ছে পিসির সাথে এসির ইন্টারসেকশন, আর P2 পিসির সাথে সিবির ইন্টারসেকশন। তাহলে কি পেলাম? লিখে ফেলি আরেকবার, ইউপি কমা এফ greater than equal to up1 comma f plus up2 comma f। এবার তোমরা বলো up1 comma f বড় হবে না আপার ইন্টিগ্রাল a to c? ভালো করে দেখো, f বড় হবে। কে বলতে পারে আপার ইন্টিগ্রাল a to c f মানে কি? ডেফিনেশন কি আপার ইন্টিগ্রালের? Infimum of UPF. ইনফিমাম অফ ইউপিএফ। তাহলে ইউপিএফ গুলোর, আচ্ছা পি এর জায়গায় P1 লিখছি, অসুবিধা আছে? এখানে P1 গুলো হচ্ছে কার উপর পার্টিশন হবে? এসির উপর, যেহেতু এসি তে নিয়েছি, ইন্টিগ্রেশনটা এসি থেকে নিয়েছি, ঠিক আছে? এ থেকে সি তে নিয়েছি বলে এসির উপর। তাহলে যত আপার সাম আছে তার ইনফিমাম, ইনফিমাম মানে কি? ইনফিমাম মানে কি? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে Lower bound. আপার ইন্টিগ্রালটা হচ্ছে আপার সাম গুলো লোয়ার বাউন্ড। তাহলে এই যে আপার সাম গুলো, তার লোয়ার বাউন্ড হচ্ছে এইটা। লোয়ার বাউন্ড মানে আপার সাম গুলো লোয়ার বাউন্ড যদি হয় আপার ইন্টিগ্রাল, তাহলে লোয়ার বাউন্ড মানে কি? ছোট। কে ছোট হবে? লোয়ার বাউন্ডটা ছোট হবে, তাহলে আপার ইন্টিগ্রালটা ছোট বা সমান। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার? ইউপি2এফ, P2F মানে বলো, এটা কি হবে? সিমিলারলি আপার ইন্টিগ্রাল P2 টা কার উপর পার্টিশন? সি থেকে বি। তাহলে একই রকম ভাবে আপার ইন্টিগ্রাল সি টু বি এফ, এটা কি হবে? এটাও হবে ইনফিমাম। কার ইনফিমাম? আপার সাম গুলো, কিন্তু সিবির উপর আপার সাম। সিবির উপর যত আপার সাম আছে তার মধ্যে একটা হচ্ছে P2,
তাহলে এরকম ভাবে আপার সাম গুলোর থেকে কি হবে, তার লোয়ার বাউন্ড হচ্ছে আপার ইন্টিগ্রাল, তাহলে লোয়ার বাউন্ড মানে এটার থেকে এটা ছোট বা সমান। তাহলে ভালো করে দেখো, যে কোনো পার্টিশনের জন্য ইউপিএফ গুলো গ্রেটার দেন ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল এ টু সি এ প্লাস আপার ইন্টিগ্রাল এ টু সি টু বি এফ। এবার আপার ইন্টিগ্রালটা কি এখান থেকে মিটিয়ে দেওয়া যায়? আপার ইন্টিগ্রালটা কি এখান থেকে মিটিয়ে দেওয়া যায়? কেন যায়? যাক অ্যাপ্রুভ করলাম এফ অলরেডি বললাম যে এফটা হচ্ছে ইন্টিগ্রেবল মানে আপার লোয়ার সব সেম। এটা কার জন্য ট্রু? যে কোনো পার্টিশন যদি আমি এবি থেকে নিই, তাহলে দেখো যে কোনো পার্টিশনের জন্য ইউপিএফ গুলো সব সময় এ টু সি এফ প্লাস সি টু বি এফ এর থেকে বড় বা সমান। অতএব এ টু সি এফ প্লাস সি টু বি এফ সেটা সব সময় কি আছে, ইউপিএফ গুলোর থেকে ছোট বা সমান। তাহলে ইউপিএফ গুলোর এটা একটা লোয়ার বাউন্ড, এই যে এটা হচ্ছে একটা লোয়ার বাউন্ড, লোয়ারে আছে দেখো, কম ছোট। কার লোয়ার বাউন্ড? ইউপিএফ গুলোর। তাহলে এটা হচ্ছে ইজ এ লোয়ার বাউন্ড অফ ইউপিএফ গুলোর লোয়ার বাউন্ড। কিন্তু ইউপিএফ গুলোর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কি হয় জানো? বাট ইউপিএফ গুলোর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আচ্ছা আপার ইন্টিগ্রাল এ টু বি এফ কি হয় জানো? ইনফিমাম মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইউপিএফ গুলোর হয়। আপার ইন্টিগ্রাল ইউপিএফ গুলোর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আর এ টু সি এফ প্লাস সি টু বি এফ জাস্ট একটা লোয়ার বাউন্ড। তাহলে বলো কে বড় হবে? এইটা বড় হবে জাস্ট একটা লোয়ার বাউন্ড, না ইনফিমাম মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড? ইনফিমামটা বড় ইনফিমামটা বড় হবে। ইনফিমামটা বড় হবে। তাহলে এ টু সি এফ প্লাস সি টু বি এফ তার থেকে ইনফিমাম মানে আপার ইন্টিগ্রাল এ টু বি এফটা বড় হবে। কিন্তু বলছে পরবর্তীকালে আপারটা লেখার দরকার নাই, কারণ এফটা এবিতেও ইন্টিগ্রেবল। তার মানে ওভারঅল কি বলতে পারি, এ টু সি এফ প্লাস সি টু বি এফ লেস দেন ইকুয়াল টু এ টু বি এফ। নাম্বারিং করে দিই 1। একই রকম ভাবে আমি যেই কাজটা আপার সাম দিয়ে করলাম, তোমরা সেই কাজটা যদি লোয়ার সাম দিয়ে করো, যেটা আমি আপার সাম দিয়ে করলাম, এই যে ইউপিএফ সেখান থেকে ইউপিসি কমা এফটা বড় বা সমান, সেই একই কাজ যদি এলপিএফ দিয়ে করো, আমি কি বোঝাতে পারছি বিষয়টা? যদি আমরা এলপিএফ দিয়ে করি, দরকার নেই করার, ধরো যদি আমি এলপিএফ দিয়ে শুরু করতাম, তাহলে এলপিএফ এর থেকে এলপিসি পার্টিশন রিফাইন করলে লোয়ার সাম কি হয়ে যায়, বড় বা সমান। এলপিসি মানে এলপি ওয়ান এফ প্লাস এলপি টু এফ। এলপি ওয়ান এফ এর থেকে সুপ্রিমাম লোয়ার ইন্টিগ্রাল এ টু সি এফ বড় বা সমান, আর এলপি টু এফ এর থেকে লোয়ার ইন্টিগ্রাল সি টু বি এফ বড় বা সমান হবে। পরবর্তীকালে লোয়ারটা উঠিয়ে দাও, কেটে দাও লোয়ার, কেটে দাও লোয়ার। তাহলে এটা কি হবে, এলপিএফ গুলোর একটা, এটা যে কোনো পি এর রেসপেক্টে ট্রু, তাহলে এটা হয়ে যাবে এলপিএফ গুলোর একটা কি, এটা কি হয়ে যাবে, এলপিএফ গুলোর একটা জাস্ট আপার বাউন্ড। আর লিস্ট আপার বাউন্ড কি এলপিএফ গুলোর? লিস্ট আপার বাউন্ড হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল। তাহলে সেই ক্ষেত্রে সিমিলারলি আমি জাস্ট তোমাদের এটা দরকার নেই দেখানো, ঠিক আছে? আর করলে করতে পারো, উই ক্যান শো দ্যাট লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ সেটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড সুপ্রিমাম, আর এ টু সি এফ প্লাস সি টু বি এফ এটা জাস্ট একটা আপার বাউন্ড। তাহলে লোয়ার আপ মানে এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড আর এটা হচ্ছে আপার বাউন্ড। তাহলে লিস্ট আপার বাউন্ড ছোট বা সমান। এবার লোয়ারটা কেটে দেওয়া যায়, কেন কেটে দেওয়া যায়, কারণ এ টু বি এফ হচ্ছে ইন্টিগ্রেবল। অতএব এটাকে নাম্বারিং করে দাও 2, 1 আর 2, কি বলতে পারি বলো, ফ্রম 1 and 2। তাহলে এই পার্টটা জাস্ট ব্র্যাকেট দিলাম, এটা আমি একটু জাস্ট বলে দিলাম, করারও দরকার নেই, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য, এটা লেখারও দরকার নেই, সিমিলারলি বললেই যথেষ্ট। আর যদি কেউ মনে করো যে করবে তো করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ফ্রম 1 and 2 বলো, 1 এবং 2 থেকে কি দেখতে পাচ্ছি, 1 থেকে কি দেখতে পাচ্ছি,
একবার বলতে পারছি A2CF প্লাস C2BF এর থেকে A2BF টা বড় বা সমান, আর পরবর্তীকালে আবার 2 থেকে দেখতে পাচ্ছি A2BF এর থেকে এইটা বড় বা সমান। তাহলে এটা কখন সম্ভব? যদি দুটো দুটোই সমান। সমান। দুটো সমান হলে A2BF is equal to A2CF plus C2BF. Proved, complete, second part. ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা। কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, না হলে এরপর নেক্সট থিওরেমে চলে যাব। এই থিওরেমটা আমি করালাম, তার উল্টোটা কনভার্স কি হবে কে বলতে পারে? জাস্ট উল্টোটা। ধরো এফ হচ্ছে একটা ফাংশন ক্লোজড এবি থেকে আরে, ঠিক আছে, বি এ ফাংশন ইন্টিগ্রেবল কিনা আমি এখনো বলছি না, জাস্ট ফাংশন। আর সি হচ্ছে একটা পয়েন্ট এ বির ওপর। আগের থিওরেমটা কি বলেছিলাম, এফ যদি ইন্টিগ্রেবল হয় গোটা এ বির ওপর, তাহলে এফটা এসি আর সিবির উপর ইন্টিগ্রেবল হবে। এবার যদি তার কনভার্সটা বলি, কে বলতে পারে কি হবে? কনভার্স উল্টোটা। if integrable on close interval a comma c ভেরি গুড। and also close integrable on close interval c comma b, সি কমা বি যদি এসি আর সিবি দুটোতেই যদি ইন্টিগ্রেবল হয় তাহলে then f is integrable এফ ইজ ইন্টিগ্রেবল কোথায়? on close interval a comma b. অন এ বি। এবার বলে দিয়েছে যে এ বি হচ্ছে একটা ইন্টারভাল যেখানে এফ একটা ফাংশন ডিফাইন করা আছে, সি হচ্ছে একটা পয়েন্ট এ বির মাঝখানে। ফাংশনটা মাঝখানে মানে কিন্তু আবার মিডল বলছি না আমি, মাঝখানে মানে হচ্ছে তার মধ্যে, ঠিক আছে, মিডল না। এসিতে যদি একটা এসি এই ইন্টারভালে যদি ফাংশনটা ইন্টিগ্রেবল হয় আর সিবি এখানেও যদি ইন্টিগ্রেবল হয়, তাহলে ফাংশনটা গোটা এ বিতে ইন্টিগ্রেবল হবে। এর প্রুফটা খুবই সোজা, নিজেরা করবে বা দেখবে তো বইয়ে এসকে মাপা বইয়ে করে দেওয়া আছে। যেই থিওরামটা আমি করালাম তারপরে এটা কেন আমি বলছি খুব সোজা। এবার কি করবে জানো? এবার কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি থেকে P1 একটা পার্টিশন এসির উপর, আমি হিন্ট দিয়ে দিচ্ছি, P1 একটা পার্টিশন এসির উপর, যেহেতু এসিতে ফাংশনটা ইন্টিগ্রেবল, একটা এপসাইলন চুজ করব, যেহেতু ফাংশনটা এসিতে ইন্টিগ্রেবল, আর অফ এসিতে আছে, ঠিক আছে, তাহলে এরকম একটা পার্টিশন পাবো P1 খুব সোজা এসির উপর, সাজ দ্যাট কি হবে বলো? আপার সাম P1 এর রেসপেক্টে মাইনাস লোয়ার সাম P1 এর রেসপেক্টে লেস দ্যান এপসাইলন না ধরে এপসাইলন বাই 2 ধরছি ক্যালকুলেশন মেলানোর জন্য। আর সিমিলারলি আবার এফটা ইন্টিগ্রেবল কোথায়? সিবি তে, তাহলে আর অফ সিবি তে আছে, তাহলে সেই কারণে আরেকটা পার্টিশন পাবো। তাহলে একটা পার্টিশন এসির উপর পেলাম, আরেকটা পার্টিশন কার উপর পাবো? P2, যেখানে ইন্টিগ্রেবল, কোথায় ইন্টিগ্রেবল? সিবি তে ইন্টিগ্রেবল, তাহলে সিবির উপর পাবো। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? such that u P2F minus L P2F less than epsilon by 2। এবার আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য এসি তে একটা পার্টিশন আর সিবি তে একটা পার্টিশন খুঁজেছি, পেয়েছি। আমাদের উদ্দেশ্য কি? গোটা এ বির উপর একটা পার্টিশন। তাহলে পি হচ্ছে একটা পার্টিশন দিলাম এ বির উপর। কিভাবে নেব পি পার্টিশনটা, কে বলতে পারে? বলো, একবারে সোজা আগের বারের মতো। পি পার্টিশনটা নেব এ বির উপর, গোটা এ বির উপর। কিভাবে নেব? P1 union P2। P1 ইউনিয়ন P2, কাজ কমপ্লিট। P1 এসির উপর, P2 সিবির উপর, তাদের ইউনিয়ন করব গোটা এ বির উপর। এবার ইউপিএফ মানে আমি গোটাটা করিয়েই দিলাম, ইউপি1এফ প্লাস ইউপি2এফ, আর এলপিএফ মানে এলপি1এফ প্লাস এলপি2এফ। ব্যাস, এটা মাইনাস এটা করো, এই অলরেডি দেখো যোগ করে এটা আর এটা পেয়ে যাব।
পারবে করতে? হবে, একটু লেখালেখি করে সুন্দরভাবে করো। অ্যান্ড আরেকটা আছে এ টু বি এফ, সেটা হবে এ টু সি এফ প্লাস সি টু বি এফ। সেকেন্ড পার্টটা আগের মতো সিমিলার, এই যে আগেরটা করলাম না, ওই একই জিনিস। সেকেন্ড পার্ট হচ্ছে সিমিলার টু একই প্রিভিয়াস থিওরেম। তাহলে এই পার্টটা বাড়িতে বই থেকে সুন্দরভাবে তোমরা দেখে করে নেবে, বা নিজেরাই পারবে, বই দেখারও দরকার নেই, আমি যেভাবে বললাম সেভাবে গুছিয়ে লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো থিওরেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা থিওরেম, প্রচন্ড ইম্পর্টেন্ট থিওরেম, খুবই ইম্পর্টেন্ট, স্টার। কি বলেছি? বলছে এফ হচ্ছে ক্লোজড এবি থেকে আর, আর আরেকটা ফাংশন ফাই ক্লোজড এবি থেকে আর। দুটো ফাংশন আছে, একটা এফ একটা ফাই। একটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ফাংশনটা এসিতে ইন্টিগ্রেবল, মানে এসিতে বাউন্ডেড আর সিবিতে বাউন্ডেড। তাহলে এসি আর সিবিতে যদি বাউন্ডেড হয়, এখানেও বাউন্ডেড এখানেও বাউন্ডেড, তাহলে গোটা এবিতে বাউন্ডেড হবে। এসিতে আর সিবিতে যদি বাউন্ডেড হয় তাহলে এবিতে বাউন্ডেড হবে, এটা কিন্তু দেখাতে হবে। এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক। কোন একটা ফাংশন এফ বাউন্ডেড কি করে দেখাবে তোমরা আমি জানি না, কিন্তু তোমরা করে দেখাবে এটা। এসিতে বাউন্ডেড অ্যান্ড সিবিতে, তাহলে তোমাদের কাজ হচ্ছে দেখানো, শো দ্যাট, প্রুভ দ্যাট এফ ইজ বাউন্ডেড অন এবি। কি করে দেখাবে তোমাদের ব্যাপার। একটা ফাংশন যদি এসিতে আর সিবিতে যদি বাউন্ডেড হয় তাহলে এবিতে বাউন্ডেড হবে, এটা আমাকে করে কিন্তু প্রত্যেকে দেখাবে, আমি বলে রাখছি। এটা পাঠাবে আমাকে, এইটা পাঠানোর দরকার নেই কারণ এটা বই আছে। এটা পাঠাবে যে এফ যদি এসিতে বাউন্ডেড হয় আর সিবিতে বাউন্ডেড হয় তাহলে কি করে গোটা এবিতে বাউন্ডেড হয়। বললে হবে না স্যার বুঝতে পারছি, বুঝতে তো সবাই পারছি যে হ্যাঁ এসিতে বাউন্ডেড আর সিবিতে বাউন্ডেড, তাহলে এবিতে হবে, কিন্তু তোমাদেরকে অ্যানালিটিক্যালি এটা প্রমাণ করে দেখাতে হবে। করা গেছে? এটা অ্যানালিটিক্যালি প্রমাণ করে দেখাতে হবে, এটা বইয়ে করে দেওয়া নেই, করে দেওয়া নেই, বইয়ে ডিরেক্ট বলে দিচ্ছে, ডিরেক্ট বলা যায়, কিন্তু আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি এর রিজনটা কি, সেটা আমাকে করে সুন্দরভাবে পাঠাতে হবে। ঠিক আছে, আর এটা বই থেকে দেখে নিতে হবে। নেক্সট, এফ হচ্ছে একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর, ফাই হচ্ছে একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর, দুটোই বাউন্ডেড। কোথায়? অন ক্লোজড এবি। ভালো করে দেখো থিওরেমটা, এফ আর ফাই দুটো ফাংশনই বাউন্ডেড, সাজ দ্যাট, যাতে করে fx আর phi x সেম। fx আর phi x কি সেম, except for a finite number of points। কটা পয়েন্ট বাদ দিয়ে সেম? কটা পয়েন্ট বাদ দিয়ে সেম? কিছু সংখ্যক পয়েন্ট বাদ দিয়ে সেম। fx আর phi x দুটো ফাংশন সব কটা পয়েন্টে সেম, কিন্তু কয়েকটা ফাইনাইট সংখ্যক পয়েন্ট বাদ দিয়ে। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা fx বললাম বক্স এক্স 0 থেকে 1 এ, ভালো করে দেখো fx টা বললাম বক্স এক্স 0 থেকে 1 এ, আর আরেকটা ফাংশন দিলাম phi x 0 ক্লোজ 0 থেকে 1 এ। কে বলতে পারে এই fx আর phi x সেম, একই না আলাদা? আর যদি আলাদা হয় ক জায়গায় আলাদা? শুধু 1 পয়েন্টে। সব জায়গায় সেম না আলাদা আছে কোনো জায়গায়? বক্স এক্স মানে কি? বক্স এক্স মানে আগে বলো না, বক্স এক্স মানে কি? এফ এক্স মানে কি? বক্স এক্স যখন এক্স এর মান 0 থেকে ওপেন 1 তখন কত? 0, আর এক্স এর মান যখন 1 তখন 1, তাই না? এটা এফ এক্স। আর ফাই এক্স কি বললাম? সব জায়গায় 0,
তাহলে এবার বলো fx আর phi x এই দুটো ফাংশন ক জায়গায় আলাদা? একটা পয়েন্টে কোন পয়েন্টে আলাদা? 1 1 পয়েন্টে fx হচ্ছে 1 আর 1 পয়েন্টে phi x হচ্ছে 0। তাহলে আমি বলতে পারি phi x আর fx সেম এক্সেপ্ট কটা পয়েন্টে? একটা পয়েন্টে, এক্সেপ্ট x equal to 1 বা except for a finite number of points that is 1 point, except 1 point। এভাবে বলা যায় except only 1 point। কত সেটা? x equal to 1 এভাবে বলা যায়। ব্যাপারটা বোঝাতে পারছি কি আমি কি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাতে পারলাম? তো এই টাইপের ফাংশনগুলো যদি হয় fx আর phi x হচ্ছে সমান কিন্তু কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে, কিছু ফাইনাইট সংখ্যক পয়েন্ট বাদ দিয়ে, তাহলে বলছে ফুল স্টপ দিয়ে f যদি ইন্টিগ্রেবল হয় অন ক্লোজড ab তে, দেন বলছে ফাইটাও ইন্টিগ্রেবল। f যদি ইন্টিগ্রেবল হয় তাহলে ফাইও ইন্টিগ্রেবল হবে ক্লোজড ab তে, এবং a টু বি ফাই আর a টু বি f তাদের মানটাও সমান হবে। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা থিওরেম। বলছে f আর ফাই দুটো ফাংশন কিছু জায়গায় আলাদা, বাকি সব জায়গায় সেম, কিন্তু যদি একটা ফাংশন ইন্টিগ্রেবল হয় তাহলে অপরটাও ইন্টিগ্রেবল হবে। f যদি ইন্টিগ্রেবল হয় তাহলে ফাইও হবে, আর দুটোর ইন্টিগ্রেশনের ভ্যালু সেম হবে, যদিও তারা কিন্তু কিছু জায়গায় আলাদা। ব্যাপারটা বুঝতে পেরেছো? তারা কিছু জায়গায় আলাদা, কিন্তু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে তারা ভ্যালুগুলো কি করে ডিফার করে, ডিস্টিংক্ট। ফাইনাইট নাম্বার পয়েন্টসে তারা আলাদা হয়, তাও বলছে তাদের ইন্টিগ্রেশনের ভ্যালু সেম হবে। আমি কি বোঝাতে পারছি থিওরামের স্টেটমেন্টটা? প্রচন্ড ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। প্রুফ। প্রুফটা এর আগে আমি দুটো প্রমাণ করিয়েছি। একটা হচ্ছে কোনো একটা ফাংশন দেখবে যদি পিস ওয়াইজ কন্টিনিউয়াস হয়, মনে আছে? কোনো একটা ফাংশন পিস ওয়াইজ কন্টিনিউয়াস মানে বাউন্ডেড, এবং পিস ওয়াইজ কন্টিনিউয়াস মানে কিছু পয়েন্টে ডিসকন্টিনিউটি, ফাইনাইট সংখ্যক পয়েন্ট, তাহলে ফাংশনটি ইন্টিগ্রেবল হয়। এবং তারপর আরেকটা থিওরেম করেছিলাম, কোনো একটা ফাংশন যদি একটা ইনফাইনাইট সেটে ডিসকন্টিনিউটি হয় কিন্তু তবুও ইনফাইনাইট সেটের লিমিট পয়েন্ট বা ডিরাইভ সেটটা যদি ফাইনাইট হয় তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল হবে, প্রোভাইডেড ফাংশনটাকে বাউন্ডেড দিতে হবে। এই দুটো থিওরেমের প্রমাণটা মনে আছে কিরকম ভাবে করেছিলাম? আইডিয়াটা না ভুলে গেছো? আইডিয়াটা মনে আছে যে কিরকম ভাবে করেছিলাম? কতগুলো পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে এরকম ভাবে করেছিলাম, মনে পড়ছে? যে m এ বি একটা m ইন্টারভাল, সংখ্যক পয়েন্টে এ বির মধ্যে এম খানা পয়েন্টে ধরেছিলাম এই যে এম খানা পয়েন্ট, দুটো কেসে ভেঙেছিলাম। একবার বলেছিলাম এই যে এম খানা যে পয়েন্ট x1 থেকে শুরু করে এখানে ফাংশনটা ডিসকন্টিনিউটি আছে। প্রথম প্রমাণটা বলছি এখানে ডিসকন্টিনিউটি, আর পরের ক্ষেত্রে হচ্ছে এস এর ডিরাইভ সেট হচ্ছে এম খানা পয়েন্ট দিয়ে তৈরি। যাই হোক, তো আমি মোট কথা এরকম ভাবে এম খানা পয়েন্ট নিয়েছিলাম। তারপরে মনে আছে কি করেছিলাম? এদেরকে ধীরে ধীরে এনক্লোজ করেছিলাম, মনে আছে? করার পর বাকি জায়গায় ফাংশনটার কোনো প্রবলেম ছিল না। তো এখানেও একই জিনিস করব। কিরকম একই জিনিস করব? এখানে বলছে ধরে নি যেহেতু ফাইটা বাউন্ডেড দেওয়া আছে, এফটা বাউন্ডেড, ফাইটাও বাউন্ডেড। যেহেতু ফাই বাউন্ডেড দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আমাকে কাকে ইন্টিগ্রেবল দেখাতে হবে? এফ কে ইন্টিগ্রেবল দেওয়া আছে, ফাই কে ইন্টিগ্রেবল। তাহলে ফাই কে ইন্টিগ্রেবল হওয়ার জন্য ফাই কে বাউন্ডেড হতে হবে। তো ফাই বাউন্ডেড দেওয়া আছে, ফাই যেহেতু বাউন্ডেড তাহলে একটা বাউন্ডারি পাওয়া যাবে। দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার, ধরলাম বি, ঠিক আছে, সাচ দ্যাট ফাই হচ্ছে বাউন্ডেড, তাহলে মড অফ ফাই এক্স less than equal to b for all x belong to closed ab। ঠিক আছে? দেখো
ফাই যেহেতু বাউন্ডেড, তাহলে ফাই এক্সটা কি হবে, মাইনাস বি থেকে বি এর মধ্যে থাকবে, তার মানে মড অফ ফাই এক্সটা লেস দ্যান ইকুয়াল টু বি। ক্লিয়ার? এক্স যেখানে ক্লোজড এবিতে আছে। আচ্ছা, এবার এফ এক্স আর ফাই এক্স ধরে নিই সব জায়গায় সেম, কিছু জায়গায় আলাদা। ক জায়গায় আলাদা? ফাইনাইট জায়গায়। তাহলে ধরে নিই এফ এক্স আর ফাই এক্স হচ্ছে সেম, এক্সেপ্ট, বলো এক্সেপ্ট অ্যাট পি পয়েন্টস। আচ্ছা, বইয়ে যেহেতু পি আছে বলে পি দিয়ে করাচ্ছি, এম পয়েন্টস ধরলেও হয়। আগের প্রমাণগুলো আমি এম দিয়ে করেছি, এখানে পি দিয়ে করাচ্ছি, তোমাদের সুবিধা হবে বইটা ফলো করলে। ঠিক আছে, যাই হোক, এম যদি দাও কোনো অসুবিধা নেই, এম পয়েন্ট দিলেও একই ব্যাপার। তো এখানে আমি পি পয়েন্ট দিলাম, তাহলে পি খানা পয়েন্টে আলাদা। কোন কোন পয়েন্টে আলাদা? x1 x2 ডট ডট করে xp, সাজ দ্যাট, যাতে করে x1 হচ্ছে সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে x2, তার থেকে বড় ডট ডট করে xp। দুটো কেসে ভেঙে নি, কেস 1 মনে পড়ে কারোর? কেস 1 কি লিখবো আমরা? কারো মনে আছে? a কেস less 1 than x1, a less A than greater x1, than x1 greater than x2 dot 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 করে greater than লেস দ্যান x1 লেস দ্যান, less than a লেস দ্যান x1 লেস দ্যান x2 ডট ডট করে লেস দ্যান xp, p খানা পয়েন্ট নিয়েছি, লেস দ্যান b। তার মানে আমি বোঝাতে চাইছি যে a আর b এর মাঝখানে x1 থেকে শুরু করে xp পয়েন্টগুলো। আর সেকেন্ড কেসটা মনে আছে কি ধরেছিলাম? যে x1টা হয় a হয়ে যাচ্ছে, হয় x1টা a হচ্ছে, বা x2টা b হচ্ছে। আচ্ছা, এত না, এত বড় ছবি আঁকবো না, ছবিটা এত পয়েন্ট নেব না, একটু কম পয়েন্ট নিই। এই হচ্ছে পয়েন্ট, x1 x2 xp সামথিং একটা পয়েন্ট। ঠিক আছে, একটা এপসাইলন চুজ করে ফেলি সবার আগে। কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি দেখানোর জন্য সবার আগে এপসাইলন। আচ্ছা, এবার কি করব? একই জিনিস, লেট দা পয়েন্টস, একই গদ। যদি আগের প্রমাণটা খাতা থাকে বা বই যদি থাকে ঠিক মতো, তাহলে দেখবে যেটা করিয়েছিলাম সেটাই লিখছি আমি। কোন পয়েন্টস গুলো? x1 x2 ডট ডট করে xp, এই পয়েন্টগুলো বি এনক্লোজড। এনক্লোজ করব কিভাবে? এনক্লোজ করব বাই পি খানা, ঠিক আছে, বাই পি নন ওভারল্যাপিং। মনে আছে এই টার্মটা ইউজ করেছিলাম? ওভারল্যাপ করা যাবে না। সাব ইন্টারভালস, কে বলতে পারে সাব ইন্টারভালস গুলো কিরকম নেব? একেবারে আগের মতো। দেখি কে বলতে পারে x1 কে কেন্দ্র করে যে সাব ইন্টারভালটা কি নেব? x1 minus delta close 1 by 2, interval comma x1 plus delta 1 by 2. x1 মাইনাস ডেল্টা 1/2 থেকে x1 প্লাস ডেল্টা 1/2 ক্লোজড ইন্টারভাল নিয়ে ফেললাম। তাহলে এই যে সাব ইন্টারভালটা নিলাম, এই সাব ইন্টারভালটার লেন্থ কি হবে? delta 1, ডেল্টা 1। ডেল্টা 1 হবে। x2 কে কেন্দ্র করে। আশা করি এবার মনে পড়ে গেছে সবার। x2 মাইনাস ডেল্টা 2/2 থেকে x2 প্লাস ডেল্টা 2/2। সিমিলারলি লাস্টেরটা xp মাইনাস ডেল্টা p/2 থেকে xp প্লাস ডেল্টা p/2 রেসপেক্টিভলি যথাক্রমে। সাজ দ্যাট, যাতে করে, আরো কায়দা ছিল নেওয়ার, শুধুমাত্র এটা নিলেই হতো না, আরো অনেকগুলো কায়দা ছিল। কি কায়দা ছিল মনে আছে? delta 1 plus delta 2 plus delta dot 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 plus delta n less than তার আগে একটা epsilon. জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এর থেকে 4b হবে। হ্যাঁ, মানে এই যে এই লেফট হ্যান্ড পয়েন্টটা যদি এর বাইরে বেরিয়ে না যায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে না। তো লেফট হ্যান্ড পয়েন্টটা যদি এর পরে থাকে, আচ্ছা, আর রাইট হ্যান্ড পয়েন্টটা বি এর আগে থাকে, তার মানে বিটা যদি রাইট হ্যান্ড পয়েন্ট মানে xp প্লাস ডেল্টা p/2 এর থেকে বড় হয়। হ্যাঁ, এবার বলো আর একটা কি কন্ডিশন ছিল? এন্ড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2
ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডট ডট করে ডেল্টা one পি delta লেস দ্যান একটা কন্ডিশন ছিল এপসাইলন বাই p less than f epsilon 4b এপসাইলন বাই 4b ছিল। এখানেও একই রাখবো। আরো কতগুলো জিনিস আমরা করব। ক্যাপিটাল এম ওপরে আর, মনে আছে? ওপরে আর, নিচে আর কিন্তু আলাদা, আর ওপরে আর আলাদা। তাহলে ওপরে আর কি হবে? সুপ্রিমাম অফ, আচ্ছা এফএক্স ধরবো না, ফাই এক্স, কারণ ফাই এক্স কে ইন্টিগ্রেবল দেখাতে চাইছি এখানে, ঠিক আছে? এখানে আমরা ফাই কে ইন্টিগ্রেবল দেখাতে চাইছি, তাহলে ফাই এক্স এর সুপ্রিমাম, কিন্তু কোন জায়গায় কে বলতে পারে? xr minus delta r by 2 Very good. xr plus delta r by 2. ভেরি গুড। এক্স আর মাইনাস ডেল্টা আর বাই 2 থেকে এক্স আর প্লাস ডেল্টা আর বাই 2, গুড। আর স্মল এম আর সিমিলারলি ইনফিমাম অফ ফাই এক্স। এই জায়গাতে না অনেকে ছাত্রছাত্রীরা ভুল করে দেয়, এফ এক্স এর লিখে ফেলে। না, আমরা কিন্তু ফাই এক্স কে ইন্টিগ্রেবল দেখানোর চেষ্টা করছি, এফটা ইন্টিগ্রেবল বলা আছে, ফাই কে দেখাবো, ঠিক আছে? হয়েছে? ক্লিয়ার? আচ্ছা আর এর মান কত ধরে নিব বলে দাও? 1 2 3 dot dot p. পি, যত পয়েন্ট ধরবো সেরকম। আচ্ছা এবার যেরকম ভাবে ধরেছি সেই অনুসারে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর সুপ্রিমাম মাইনাস ইনফিমাম লেস দ্যান কত হবে? 2b. 2b b হবে ফর যেখানে আর এর মান 1 2 ডট ডট করে পি, ঠিক আছে? এটা বুঝলাম না কেন, না বুঝতে পারা যাচ্ছে। এই যে গোটা ফাংশনের ইনফিমাম হচ্ছে মাইনাস বি আর সুপ্রিমাম হচ্ছে বি, তাহলে তাদের যা ডিফারেন্স হবে বি মাইনাস বি মানে 2b, তার থেকে এটা হচ্ছে জাস্ট পার্টিকুলার একটা সাব ইন্টারভালে, সেটা অনেক ছোট হবে। ইকুয়াল টু হতে পারে না? ইকুয়াল টু দিয়ে দেওয়া হলো, ইকুয়াল টু। আচ্ছা এটাকে বক্স করে দিলাম, এক, ঠিক আছে? এটা তো গেল হচ্ছে এই জায়গায়। এবার বাকি জায়গায়, বাকি রিমেইনিং কতগুলো সাব ইন্টারভাল পাবো? p plus 1 সংখ্যক। ভেরি গুড। অন p plus 1 p প্লাস 1, কারণ p এই যে p সংখ্যক সাব ইন্টারভালের মাঝখানে থাকবে p মাইনাস 1, এখানে p মাইনাস 1 থাকবে, আর বাকি দুটো ডান দিক আর বাম দিকে এন্ডে, তাই তো? অন ইচ অফ দ্য রিমেইনিং। তাহলে ভালোই হলো এই থিওরেমটা এখন করালাম, আগের থিওরেমটাও একবার ঝালিয়ে নিতে পারলে, আগের দুটো থিওরেম। আর যাদের একেবারে মুখস্থ আছে তাদের তো কোনো অসুবিধা নেই, তাদের এই থিওরেমটা একবারে জাস্ট জলের মতো, কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ জাস্ট আগের থিওরেমটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আচ্ছা সাব ইন্টারভালস, তাহলে আর বাকি কি কি সাব ইন্টারভালস থাকছে শুরু করি তাহলে। প্রথমে বলো, প্রথমটা লাল কালি দিয়ে শুরু করব, এখান থেকে এই অবধি কত কে বলতে পারে? a comma x1 a delta comma x1 minus delta 1 by 2 a comma x1 minus delta 1 by 2। আচ্ছা এটা একটা গেল। নেক্সট পারবে না? x1 minus delta 1 by 2 না মাইনাস, comma x2 plus মাইনাস না, মাইনাস না, মাইনাস x1 plus delta 1 by 2 মাইনাস আর x2 প্লাস minus এখানে delta 1 অলরেডি by 2. ঢুকে গেছে। এখানে তো মাইনাস আর প্লাসটা কালো কালির মধ্যে ঢুকে গেছে, এই যে এটা হয়ে গেছে x1 কে দিয়ে এনক্লোজ করে দিয়েছি। এবার শুরু হবে হচ্ছে x1 প্লাস থেকে, আবার এখান থেকে শুরু হয়ে x2 মাইনাস অবধি হবে, এই জায়গায় হবে, তাই না? দেখো যাই হোক, এটা বলতে অনেক সময় ভুল হয়ে যায়, ব্যাপারটা হয়তো তোমরা বুঝতেই পারছো। x2 মাইনাস ডেল্টা 2 বাই 2, ক্লিয়ার? আচ্ছা এইভাবে চলতে হতে লাস্ট একটা xp xp minus delta p by 2 না লাস্ট একবারে লাস্টে b থেকে শুরু করে xp plus xp delta p by 2 comma হ্যাঁ p by কমা b b 2 b b b, এই যে এই জায়গা xp প্লাস ডেল্টা বাই 2 ডেল্টা p বাই 2 থেকে b। যাই হোক ব্যাপারগুলো উচ্চারণটা একটু সমস্যা হতে পারে, কারণ অনেকগুলো জিনিস আছে তো। আচ্ছা xp প্লাস ডেল্টা p বাই 2 থেকে b, ক্লিয়ার? তাহলে লাল কালির এইটা, এটা একটা লাল কালির, সব মাঝখানে এগুলো, বাকিগুলো রিমেইনিং। এই জায়গাতে কে বলতে পারি f আর phi এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? fx আর phi x সেম না? fx আর phi x যেখানে আলাদা সেগুলোকে ঘিরে দিলাম কালো কালি দিয়ে, এই যে ঘিরে দিলাম, x1 এ আলাদা x2 তে, এই যে দেখো প্রথমে কি ধরেছি fx আর phi x সব জায়গায় সেম, কত জায়গায় আলাদা? x1 এ আলাদা, x2 তে আলাদা, xp তে আলাদা, আলাদা 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 আলাদা।
তাহলে যেগুলো জায়গা আলাদা সেগুলোকে ঘিরে দিলাম, এনক্লোজ করে ফেললাম। বাকি জায়গায় সেম এফ এক্স আর ফাই এক্স। এফ এক্স আর ফাই এক্স যদি সেম হয়ে যায় তাহলে এফ আর ফাই সেম হয়ে যাবে। দুটো ফাংশন একই। দুটো ফাংশন যদি একই হয়ে যায়, এফ ইন্টিগ্রেবল? বলো, এফ দেওয়া আছে ইন্টিগ্রেবল। কোথায় ইন্টিগ্রেবল? এফ গোটা এবি তে ইন্টিগ্রেবল। তাহলে এফ যদি গোটা এবি তে ইন্টিগ্রেবল হয় তাহলে এইটুকুটা জায়গায় এফ ইন্টিগ্রেবল, এইটুকুটা জায়গায় এফ ইন্টিগ্রেবল, এই লাল কালির জায়গায় এফ ইন্টিগ্রেবল। তাহলে লাল কালির জায়গাগুলোতে এফ ইন্টিগ্রেবল কিনা? তো লাল কালির জায়গাগুলোতে যদি এফ ইন্টিগ্রেবল হয় এবং লাল কালির জায়গাগুলোতে যদি এফ আর ফাই সেম হয় তাহলে ফাইটাও ইন্টিগ্রেবল। দেখো বোঝাতে পারছি? আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ এফ আর ফাই যেহেতু সেম, এফ ইন্টিগ্রেবল, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সিন্স এফ ইজ ইন্টিগ্রেবল অন ইচ অফ দ্য অ্যাবাভ সাব ইন্টারভালস, প্রত্যেকটা উপরের যে সাব ইন্টারভালস গুলো লিখলাম সেই প্রত্যেকটা সাব ইন্টারভালসে এফটা ইন্টিগ্রেবল। তাহলে ফাইটাও কি হবে? একই তো, এফ আর ফাই এর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ফাইটাও ইন্টিগ্রেবল হবে, কারণ একই ফাংশন। এফ যা এফ সেটাই ফাই। কোথায়? অন দোজ ইন্টারভালস। এবং তার ফলে ফাই যেহেতু ইন্টিগ্রেবল এবং তার ফলে therefore there exist partitions। দেখো ভালো করে, তার ফলে পার্টিশন পাবো। প্রথমে পার্টিশন ধরলাম P1। কে বলতে পারে P1 পার্টিশনটা কোথা থেকে পাবো? এখান থেকে, a comma x1 minus delta 1 by এখান থেকে a কমা এখান থেকে P1, পরেরটা থেকে P2, তারপরটা থেকে P3, এইভাবে চলতে চলতে প্রথমে P1 পাবো, a কমা লিখে ফেলি তাড়াতাড়ি, a কমা x1 মাইনাস ডেল্টা 1/2 থেকে। নেক্সট P2 কোথা থেকে পাবো? তারপরেরটা থেকে x1 প্লাস ডেল্টা 1/2 থেকে x2 মাইনাস ডেল্টা 2/2। লাস্টেরটা কত পাবো? PP নাকি? লাস্টেরটা কত পাবো? PP না PP plus প্লাস 1? 1 p plus 1 PP প্লাস 1 m দিলেই ভালো হতো, তাহলে PM প্লাস 1 দিতে পারতাম। যাই হোক, XP কত হবে গো? প্লাস না প্লাস স্যার। ডেল্টা P/2 থেকে B, সাচ দ্যাট যাতে করে কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি থেকে কি বলতে পারি? যেহেতু ফাই ফাংশনটা প্রত্যেকটা জায়গায় ইন্টিগ্রেবল, তাহলে প্রত্যেকটার জন্য একটা করে পার্টিশন, প্রথম জায়গার জন্য একটা পার্টিশন, সেকেন্ড জায়গার জন্য একটা পার্টিশন, P+1 সেই ইন্টারভালের জন্য একটা পার্টিশন, সাচ দ্যাট আপার সাম ফাইভ মাইনাস লোয়ার সাম লেস দ্যান এপসাইলন না ধরে ক্যালকুলেশন মেলানোর জন্য এপসাইলন বাই 2 ইন্টু P+1 ধরছি। কে এর মান কে বলতে পারে কত হবে? এই যে পিকে, কে এর মান প্রত্যেকটা পার্টিশনের জন্য এটা হবে 1 2 থেকে p plus 1 p plus 1 অবধি হবে। P+1, ভেরি গুড। যেহেতু এই যে P1 P2 ডট ডট করে P+1 এই পার্টিশন গুলো সব ডিসজয়েন্ট, ঠিক আছে? তাহলে ধরে নি P এদের ইউনিয়ন P1 P2 ডট ডট করে P অফ P+1, ঠিক আছে? তাহলে Pটা কার উপর হবে ব্যাপারটা বোঝা যাচ্ছে? P1 এইটা, এই যে P1, ধরো অন্য কালি ইউজ করি, লাল কালি, এটা হচ্ছে P1, P1টা হচ্ছে এই জায়গায়, এই যে P1 দাগ দিলাম, এটা P1, P2 এই জায়গায়, P3 এই জায়গায়, এই জায়গায় একটা, লাস্টে এখানে P+1। তাহলে ছবিটা যদি এরকম ভাবে আঁকি, এটা হচ্ছে P1 মাঝখানে বাদ, P2 মাঝখানে বাদ, P3 মাঝখানে বাদ, আবার কোন একটা লাস্টে P+1। তাহলে বলো আলটিমেটলি এদেরকে যদি ইউনিয়ন করি তাহলে সেটা কি হয়ে যাবে? কার উপর পার্টিশন হবে? close interval a comma b
তাহলে পি তাদের গোটাটার ইউনিয়ন ইজ এ পার্টিশন অন ক্লোজড এবি, তাই না? এবার আমাদের কাজ হচ্ছে পি পার্টিশনের রেসপেক্টে ফাই এর আপার সাম আর পি পার্টিশনের রেসপেক্টে ফাই এর লোয়ার সাম। দেখো তাহলে গোটা এবির ওপর পার্টিশনটা পি, তো এবির ওপর লাল কালির জায়গাগুলো প্রথমে নিয়ে নি, আপার সাম আর লোয়ার সাম, মানে লাল কালির জায়গাগুলোতে আপার সাম, লাল কালির জায়গাগুলোতে লোয়ার সাম নিয়ে নি। তো লাল কালির জায়গাগুলোতে আপার সাম আর লোয়ার সামের ফর্মুলা কি? ইউ P1F, P1F না, P1 কত হবে? 5 মাইনাস L P1 5, এই যে লাল কালির জায়গা, ফার্স্ট লাল কালি P1 পার্টিশন চলে গেল। স্যার ওখানে পিপি দিতে হবে না, কি ইউনিয়নের ওখানে পি 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 প্লাস 1 দিয়েছেন না, তার ওখানে ওখানে দিতে ওখানে পারো, যেখানে আগেরটা দিতে দিয়েছিলেন পারো, দিতে পারো, পি দিয়ে দাও। আর আমি ডট ডট দিয়েছি বলে লাস্টেরটা দিলাম, ডট ডট দিয়ে লাস্টেরটা দিলাম। যদি বলো আগেরটা দিবে, না দিলেও চলবে তাহলে। হ্যাঁ দিতেও পারো, নাও দিতে পারো, ভুল নেই, লাস্টেরটা দিলেই হয়ে যায়। তারপরে ইউ P25 মাইনাস L P25 সেকেন্ড জায়গায়, এই যে প্রথমে এই জায়গাটা হলো, এই জায়গা কমপ্লিট, তারপরে এই জায়গা, তারপরে এবার এই জায়গা, এই জায়গা করতে করতে লাস্টে বলো কত হবে? ইউ P P plus 1 minus L P P plus 1. মাইনাস L P প্লাস 1 5। আচ্ছা তাহলে এই জায়গাগুলো হয়ে গেল, বাকি কতটা বেঁচে থাকলো এবার? কালো কালির জায়গা, কালো কালির জায়গাগুলোতে দেখো একটাই ইন্টারভাল, কিন্তু কোনো তার মধ্যে কোনো পার্টিশন নেই। তাহলে একটাই যদি ইন্টারভাল হয়, তাহলে সেই ক্ষেত্রে আপার সাম আর লোয়ার সাম কি হয়? সেই সাব ইন্টারভাল, একটা ইন্টারভাল যদি হয় বা একটাই সাব ইন্টারভাল হয়, সেই সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম মাইনাস ইনফিমাম ইন্টু সাব ইন্টারভালের লেন্থ। তাহলে দেখো তো আমরা ধরেছিলাম ক্যাপিটাল এম আর এর মান 1 বসাও, x1 মাইনাস ডেল্টা 1/2 থেকে x1 প্লাস ডেল্টা 1/2, এই যে এই জায়গা আর এর মান যদি 1 বসাই, তাহলে x1 মাইনাস ডেল্টা 1/2 থেকে x1 প্লাস ডেল্টা 1/2, সেখানে ফাই ফাংশনের সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম আর ইনফিমাম হচ্ছে স্মল এম। তাহলে কি হবে? ফার্স্ট সাব ইন্টারভালে হবে হচ্ছে ক্যাপিটাল M1 মাইনাস স্মল m1, আর তার সাথে সেই সাব ইন্টারভালের লেন্থ কত? ডেল্টা 1। delta 1, নেক্সট পরের জায়গায় আর এর মান 2, ক্যাপিটাল M2 মাইনাস স্মল m2, তার সাথে ডেল্টা 2। এইভাবে চলতে চলতে লাস্ট কত হবে? কতগুলো সাব ইন্টারভাল ছিল, কতগুলো পয়েন্ট ছিল? পি খানা। তাহলে লাস্ট হচ্ছে ক্যাপিটাল এমপি মাইনাস স্মল এমপি, তার সাথে ডেল্টা পি। কমপ্লিট, সব জায়গা কমপ্লিট হয়ে গেল। এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, লাস্ট এটা গোটাটা। এবার এগুলো আমরা জানি, ইউ P15 মাইনাস এল P15, এই যে ইউ P15 মাইনাস, কে এর মান 1 বসাও, কত হবে? লেস দেন কত হবে? এপসাইলন বাই 2 ইন্টু পি প্লাস 1। কতগুলো পয়েন্ট আছে? কটা আছে এটা? একটা, P plus 1. লাস্ট অবধি পি প্লাস 1। তাহলে ইন্টু প্রত্যেকটাই হচ্ছে এপসাইলন, প্রত্যেকটাই কত? এপসাইলন ইন্টু এপসাইলন বাই 2 ইন্টু পি প্লাস 1 এর থেকে ছোট। এবার গোটাটার সাথে ইন্টু কত করলাম? পি প্লাস 1 প্লাস এখান থেকে ক্যাপিটাল M1 মাইনাস স্মল m1, ক্যাপিটাল M2 মাইনাস স্মল m2, ক্যাপিটাল mr মাইনাস স্মল mr লেস দ্যান ইকুয়াল টু কত? 2b। তাহলে প্রত্যেকটাই হচ্ছে কি হবে? লেস দ্যান ইকুয়াল টু 2b। আর তার সাথে বাকি যেটা বেঁচে থাকবে সেটা হচ্ছে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডট ডট করে ডেল্টা পি। কেটে গেল, এটা দাঁড়ালো হচ্ছে লেস দ্যান এপসাইলন বাই 2 প্লাস 2b। কে বলতে পারে এইটা কত দাঁড়াবে? Epsilon by 4b. এই যে কোথায় একটা ধরেছিলাম যে এপসাইলন বাই 4b, এই জন্য লেস দ্যান বসালাম, এই যে লেস দ্যান বসালাম এপসাইলন বাই 4b। এবার 4b 2b কেটে গেল, ওভারঅল এইটা হচ্ছে এপসাইলন। বাস, তাহলে ইউ P5 মাইনাস এল P5 লেস দ্যান এপসাইলন, অতএব ফাই ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজড AB। বুঝতে পারলাম? কেস 2 কি ধরবো? কেস 2 তে
একই জিনিস শিখিয়ে দিয়েছিলাম কিভাবে লিখতে হয়, মনে আছে কারণ না ভুলে গেছো? A Either- equal to x1 or a equal to x1 বা xp equal to b. বা b equal to xp বা বোথ, দুটোই হতে পারে। তখন আমরা কি করেছিলাম, যদি a equal to x1 হয় তাহলে দ্য সাব ইন্টারভাল এনক্লোজিং x1, x1 কে এনক্লোজ করে কি হবে বলো, ক্যান বি টেকেন অ্যাজ or can be chosen as x1, x1 প্লাস ডেল্টা, এইভাবে। যদি xp টা b হয় তাহলে দ্য সাব ইন্টারভাল সেটা ডেল্টা 1 হবে। ডেল্টা 1 হবে, কারেক্ট। সাব ইন্টারভাল ক্যান বি চোজেন অ্যাজ, ঠিক আছে, এনক্লোজিং, এখানে লিখে দিবি এনক্লোজিং xp, কি হবে xp মাইনাস ডেল্টা p থেকে xp লাস্টে, এবং তারপরে সিমিলারলি আমরা দেখাতে পারবো, সিমিলারলি উই ক্যান শো দ্যাট phi is integrable, তাই তো? সেকেন্ড পার্টটা, ঠিক আছে, ওটা আমি ওই যে যেটা হচ্ছে সেকেন্ড পার্ট, মানে এবার দেখাতে হবে a টু বি এফ আর a টু বি phi এটা সমান, এটা আমি নেক্সট দিন করাবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে। আজকে আমি কিছু অঙ্ক করাতে চাইছি এই থিওরেমটা দিয়ে, এটা আমি নেক্সট ক্লাসে করিয়ে দিব। জাস্ট আজকে স্টেটমেন্টটা মাথায় রেখো যে এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে ফাইটা হবে, সেটা আমি অলরেডি প্রমাণ করে ফেললাম। আর নেক্সট হচ্ছে এ টু বি এফ আর এ টু বি ফাই এই দুটো মান সমান, এটা আমি নেক্সট ক্লাসে সেকেন্ড পার্টটা করাবো, ঠিক আছে, সেকেন্ড পার্ট এটা। তো আপাতত স্টেটমেন্টটা ট্রু। কেন আজকে আমি কিছু অঙ্ক করাতে চাইছি, কারণ এই প্রমাণটা যদি আবার সেকেন্ড পার্টটা আমি করাতে চাই তাহলে আজকে গোটা টাইমটাই আমার নষ্ট হয়ে যাবে, তো আমি অঙ্ক করাতে পারবো না। তো আমি তোমাদের কিছু অঙ্ক তো অনেকদিন ধরে দেইনি, এবার একটু কিছু অঙ্ক করাই এই থিওরেমটা ইউজ করে, ঠিক আছে। আমি একটা অঙ্ক দিচ্ছি, ফার্স্ট 1 নম্বর। ধরো একটা ফাংশন দিলাম fx বক্স x হচ্ছে 0 থেকে 3 তে। Prove that f is integrable, ঠিক আছে, on close 0,3 এবং তার পাশাপাশি and evaluate ইন্টিগ্রেশন 0 to 3f এর মানটাও বের করতে হবে। সলিউশন কি বললাম তাহলে অঙ্কটা, ফার্স্ট কাজ হচ্ছে ফাংশনটা ইন্টিগ্রেবল কিনা বের করে ফেলো, আর নেক্সট কাজ হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 3f এর মানটা বের করতে হবে। কে বলতে পারে এই ফাংশনটা কি বাউন্ডেড? হ্যাঁ স্যার। Yes, sir. ফাংশনটাকে ভেঙে দিই আমি, 0 লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড এই অবধি, 1 এই অবধি, 2 2 থেকে শুরু করে 3 এর আগে অবধি 3, তাহলে দ্য ফাংশন f is bounded। আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কত? 0 আর 3 লোয়ার বাউন্ড 0, লোয়ার বাউন্ড 0, আপার বাউন্ড আপার 3 বাউন্ড 3। আপার বাউন্ড 3, তার মাঝখানে ফাংশনটা আছে। ছবি আঁকতে পারবে ফাংশনটার? স্টেপ ফাংশন মনে আছে সিরির মতো, 0 কিছু দূর অবধি, তারপরে 1, তারপরে 2, আবার 3, এরকম ভাবে। যাই হোক, তো আমি আর রাখছি না। ফাংশনটা বাউন্ডেড। এবার বলো ফাংশনটা কি ইন্টিগ্রেবল হবে? কে বলতে পারে? হবে স্যার। কোন লজিক? Yes, sir. ফাইনাইট নাম্বারে ইয়ে ডিসকন্টিনিউয়াস আছে। কারেক্ট। Yes, sir. ফাংশনটা বাউন্ডেড as f is continuous on 0,3 except for a finite number of points। কতগুলো পয়েন্টসে? কে বলতে পারে কতগুলো পয়েন্টের ডিসকন্টিনিউটি? স্যার 3টা। কি কি 3টে?
1 2 3 1 2 3 One. এই যে প্রথমে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3। যখন 0 থেকে 1 তখন ফাংশনটা হচ্ছে এরকম 0। যখন 1 থেকে 2 ফাংশনটা 1, যখন 2 থেকে 3 ফাংশনটা 2, আর যখন 3 তখন ফাংশনটা 3। তাহলে ক জায়গায় ডিসকন্টিনিউটি? সিরির মতো 0 থেকে শুরু হয়ে যে 1 এ ডিসকন্টিনিউটি, 2 এর আগে আর 2 এর পরে আলাদা জাম্প, 3 এর আগে আর 3 এর পরে, তাহলে 3 জায়গায়, except for x equal to 1, x equal to 2 আর x equal to 3। তাহলে কি বলতে পারি? 3 জায়গায় ডিসকন্টিনিউটি, অসুবিধা নেই। ফাইনাইট জায়গায় যদি ডিসকন্টিনিউটি থাকে তার মানে পিস ওয়াইজ কন্টিনিউয়াস হলে আমরা বলতে পারি ফাংশনটা হচ্ছে ইন্টিগ্রেবল। তাহলে ইন্টিগ্রেবল, এটা কমপ্লিট। নেক্সট এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করা। এবার আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 3f বের করা। আচ্ছা, ইন্টিগ্রেশন 0 to 3 যদি আমরা বের করা স্টার্ট করি, জানো এটাকে কি করব? আমরা এটাকে না 3 ভাগে ভাগ করে দেবো। কেন? কারণ ফাংশনটা দেখো খুব ভালো করে, যখন 0 থেকে 1 এর আগে অবধি তখন ফাংশনের ভ্যালু ডিফারেন্ট, আবার যখন 1 থেকে 2 অবধি তখন ফাংশনের ভ্যালু আবার ডিফারেন্ট, আবার 2 থেকে 3 অবধি তখন ফাংশনের ভ্যালু আবার ডিফারেন্ট। তাহলে ফাংশনটা ইন্টারভাল অনুসারে বিভিন্ন ইন্টারভাল যদি চেঞ্জ করি তাহলে ফাংশনটা দেখো ভ্যালুগুলোকেও চেঞ্জ করছে। তার ফলে আমরা এটাকে সুইটেবল সাব ইন্টারভালে ভেঙে নিব। কি কি সাব ইন্টারভালে ভাঙবো এটা জানা আছে সবার? 0 থেকে 1 f, 0 থেকে 2 f, সরি 0 থেকে 2 না, কত? 1 থেকে 2। আর কি করবো বলো? আরেকটা লাস্ট 2 থেকে 3f, 3 ভাগে ভেঙে নিব। এই জিনিসটা সবার জানা আছে তো? আগে থিওরেম কাজে লাগালাম। এবার যেটা আমার তোমাদের মেন কোশ্চিন আমার, সেটা 0 to 1 f এই জায়গায় ফাংশনটা কোন ভ্যালু নেয়? 0 0. না, ঠিক নয়। আরেকবার বলছি, 0 to 1 ক্লোজড ইন্টারভাল 0 to 1, লোয়ার লিমিট আপার লিমিট মানে ক্লোজড ইন্টারভাল 0 to 1 এ ফাংশনটা কোন ভ্যালু নেয়? f। f ক্লোজ 0 থেকে ক্লোজড 1 এ শুধু 0 ভ্যালু নেয়? আমার তো মনে হয় ঠিক বলছো না। দুটো নিবে, 0 হবে 1 ও হবে। কারেক্ট, 0 হবে এবং 1 ও হবে। কেন? যখন x এর মান 1 তখন তো 1 নিচ্ছে। ব্যাপারটা বোঝো, রিয়ালাইজ করো ব্যাপারটা। আমি কিন্তু ক্লোজ 0 থেকে ক্লোজড 1 বলেছি, কারণ যখনই আমি ইন্টিগ্রেশন করি বারবার করে, এর আগেও কেউ একটা কোশ্চেন করেছিলেন যে স্যার a to b f যখন আপনি করেন তখন আপনি ইন্টারভালটা ক্লোজড ab কেন বলেন, ওপেন ab কেন বলেন না? আমাদের সবসময় কিন্তু ক্লোজ নিতে হয়। ইন্টিগ্রেশন a to b মানে সবসময় ক্লোজড, ওপেন না। তো সিমিলারলি এখানেও ইন্টিগ্রেশন 0 to 1 মানে ক্লোজ 0,1। তাহলে ক্লোজ 0,1 এ ফাংশনটা কি সবসময় একই ভ্যালু নেয়? নেয় না তো। ক্লোজ 0,1 এ ফাংশনটা একই ভ্যালু নেয় না তো, এক পয়েন্টে চেঞ্জ হয়ে যায়। একের আগে অবধি সেম নিচ্ছিল, কিন্তু যখনই এক্স এর মান 1 হয়ে গেল তখন 1। তাহলে এফ ফাংশনটা দুটো ডিফারেন্ট ভ্যালু নেয়। কি করে ইন্টিগ্রেশন করবো এবার বলো? কি করে করব? সম্ভব করা এরকম দুটো আলাদা আলাদা যদি ফাংশনের ভ্যালু নেয়? না স্যার। নরমালি সম্ভব না, কিন্তু বলছে পসিবল আগের থিওরেমটা দিয়ে। কি করে আগের থিওরেমটা দিয়ে পসিবল? ভালো করে দেখো। আমরা একটা ফাংশন ডিফাইন করছি, লেট আস ডিফাইন। কারোর কোনো কোশ্চেন যদি থাকে আমাকে করবে, হ্যাঁ, কারণ অনেকের এই পার্টটা বুঝতে একটু অসুবিধা হয়, তো ভালো করে এটা বুঝে নাও। আমি একটা ফাংশন ডিফাইন করছি, phi1, ঠিক আছে? জিরো কমা 1 এ, ঠিক আছে? phi1 একটা ফাংশন 0,1 এ। ভালো করে দেখো, phi1 টা কোথায়? ক্লোজ 0,1 এ। সব জায়গায় না কিন্তু, ক্লোজ 0,1 এ। পাই কিভাবে? phi1 x হচ্ছে সব সময় 0, সব সময় 0 থেকে শুরু করে 1 অবধি সব সময় 0।
তাহলে এবার তোমরা আমাকে বলো এফ আর ফাই ওয়ান এই দুটো ফাংশন 0,1 কি একই না আলাদা? 0,1 বাকি জায়গায় আমি কনসিডার করতে বলছি না, ক্লোজ 0,1 এই দুটো এই জায়গায় ফাই ওয়ান আর এফ আলাদা, একটা পয়েন্ট বাদ দিয়ে একটা পয়েন্ট বাদে আলাদা, ফাই ওয়ান পয়েন্ট বাদ দিয়ে কারেক্ট, ফাই ওয়ান হচ্ছে গোটা 0,1 0, আর এফ 0,1 কিন্তু সব জায়গায় 0 না, এক জায়গাতে 1, তাহলে ফাই ওয়ান আর এফ বলতে পারি ইকুয়াল এক্সেপ্ট ফর 1 পয়েন্ট। এর আগের থিওরেম অনুসারে তাহলে বলতে পারবো যে ফাই ওয়ান যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ ইন্টিগ্রেবল হবে। যাই হোক, তো এফ তো ইন্টিগ্রেবল, সেটা আর বলার কিছু নেই, সেটা তো অলরেডি আমরা বলে ফেলেছি। সেকেন্ড পার্টটা কি বলেছিল? এই যে সেকেন্ড পার্ট কি বলেছিল, এফ এর যা ইন্টিগ্রেশন ভ্যালু হবে আর ফাই ওয়ান এর ইন্টিগ্রেশন ভ্যালু সেম হবে। তাহলে 0,1 এফ তার জায়গায় বলতে পারি 0,1 ফাই ওয়ান। দেখো এবার কোনো সমস্যা হবে ফাই ওয়ান এর ইন্টিগ্রেশন করতে? কেন কোনো সমস্যা হবে না বলো তো? কারণ ফাই ওয়ান দেখো সব জায়গাতে 0 নেয়। আগের বার সমস্যা হচ্ছিল, এফ এর জন্য সমস্যা হচ্ছিল, এফ সব জায়গাতে 0 নিচ্ছিল না, এক জায়গাতে আলাদা হচ্ছিল। তার ফলে কি করলাম, আগের যে প্রিভিয়াস থিওরেমটা কাজে লাগালাম, এফ এর বদলে আরেকটা ফাংশন ধরলাম ফাই ওয়ান। এফ আর ফাই ওয়ান এই 0,1 সব জায়গায় সেম ছিল, একটা জায়গা ছাড়া। অসুবিধা নেই, আগের থিওরেমে বলেই দিয়েছে যে কিছু সংখ্যক পয়েন্টে যদি দুটো ফাংশন আলাদাও হয় তাহলেও তাদের ইন্টিগ্রেশন ভ্যালুটা সেম হয়। তাহলে 0 to 1 এফ যা হবে 0 to 1 ফাই ওয়ান সেম হবে। আর 0 to 1 ফাই ওয়ান এর ইন্টিগ্রেশন আমরা ইজিলি বের করতে পারবো। কেন? কারণ ফাই ওয়ানটা সব জায়গায় সেম। সিমিলারলি 1 to 2 এফ এই জায়গাতে বলো 1 থেকে 2 এই জায়গায় ফাংশনটা কি সবসময় একই ভ্যালু নেয়? ক্লোজড ওয়ান না স্যার, নেয় না, কি নেয় তাহলে? 1 আর 2 1 আর 2, তাহলে তার জন্য আরেকটা ফাংশন ধরবো, সেজন্য ফাংশনস বলছি, ঠিক আছে? ফাই ওয়ান ধরলাম অন 0,1 এ, ফাই টু কোথায় ধরবো? অন ফাই টু কোথায় ধরবো বলো? 1,2 ক্লোজ 1,2 2 তে। ফাই থ্রি কত ধরবো? কোথায়? আরেকটা তারপরে ফাই থ্রি। কেন ফাই থ্রি? 2,3 ফাই থ্রি আরেকটা ফাংশন দরকার 2,3 তে। আচ্ছা কিভাবে ডিফাইন করবো? বাই ফাই ওয়ান এক্সটা আমরা অলরেডি ডিফাইন করে ফেলেছিলাম 0। আচ্ছা ফাই টু এক্স কে বলতে পারে কত হবে? 1 ভালো করে হচ্ছে 1 থেকে 1 ফর হ্যাঁ 1, হ্যাঁ স্যার 1 থেকে 2 এ সব জায়গাতে 1। আর ফাই থ্রি 2। কেন বুঝতে পারা গেছে? 2 থেকে 3 এ দেখো 2। তাহলে এবার বলো ফাই ওয়ানটা তো হয়ে গেল, এবার 1 থেকে 2 এ 1 থেকে 2 এ এফ এর ভ্যালু কত? 1 থেকে 2 এ এফ এর ভ্যালু হচ্ছে সব জায়গাতে 1, এক জায়গাতে 2, আর ফাই এর ভ্যালু হচ্ছে সব জায়গাতে 1। তাহলে ফাই 2 1 থেকে 2 এ আর এফ 1 থেকে 2 এ ক জায়গায় আলাদা? এক জায়গায় আলাদা। ফাই টুটা হচ্ছে 1 সব জায়গাতে, আর এফ দেখো এফ হচ্ছে 1 থেকে ওপেন টু অবধি 1 কিন্তু 2 এ 2। তার মানে কি ফাই টু আর এফ হচ্ছে জাস্ট দুটো জায়গায় আলাদা, এক জায়গায় আলাদা, সরি সেটা হচ্ছে 2 এ। তাহলে সেখান থেকে কি বলতে পারি, এফ এর যা ইন্টিগ্রেশন ফাই টু এর ইন্টিগ্রেশন সেম হয়ে যাবে। ক্লিয়ার? আর পরেরটা লাস্ট 2 থেকে 3 এ ফাই থ্রি এটা 2, আর এফ দুরকম ভ্যালু নেয়, একবার 2 একবার 3। তাহলে ক জায়গায় আলাদা ফাই থ্রি আর এফ? 2 থেকে 3 এ এক জায়গাতে, 3 এ আলাদা, তাহলে ফাই থ্রি। এবারে এর ইন্টিগ্রেশন করতে পারবে? ইন্টিগ্রেশন 0 to 1 ফাই ওয়ান কে বলতে পারে কত হবে? 0 এর ইন্টিগ্রেশন করলে কত হয়? 0। ফাই টু মানে 1, 1 এর ইন্টিগ্রেশন করলে কত হয় বলো? x 1 থেকে 2। ফাই থ্রি মানে 2, 1 এর ইন্টিগ্রেশন x 2 থেকে 3 কত হবে? ক্যালকুলেশন তো এগুলো, বলো ক্যালকুলেশন করলে কত হয়? স্যার সব এটা স্যার 3 হবে উত্তর। তাহলে এর ইন্টিগ্রেশনের ভ্যালু 3।
বুঝতে পারলাম? তাহলে এগুলো কিন্তু লিখতে হবে ফট করে এরকম ভাবে 0 to 1 এফ কিন্তু 0 আর 1ও আছে, সেই জন্য হট করে 0 বসিয়ে দেওয়াটা ঠিক না। তার বদলে কি করতে হবে, এফ এর জায়গায় নতুন একটা ফাংশন ইন্ট্রোডিউস করতে হবে φ1, যেটা সব জায়গায় 0। তাহলে φ1 আর এফ 0,1 এ এক জায়গায় আলাদা, সেটা 1 এ, অসুবিধা নেই। φ2 আরেকটা ফাংশন নেব 1 থেকে 2 এ, সেটা হচ্ছে 1। φ3 আরেকটা ফাংশন 2। তাহলে দেখো প্রত্যেকটা ফাংশন φ1 হোক বা φ2 হোক বা φ3 হোক 0,1, 1,2, 2,3 তে এফ এর সাথে একটা একটা পয়েন্টে ডিফার করছে, এবং একটা একটা পয়েন্টে যদি ডিফারেন্স হয় তাহলে এফ এর যা ইন্টিগ্রেশন হবে φ1, φ2, φ3 ইন্টিগ্রেশন গুলো সেম হবে আগের থিওরেম অনুসারে। বুঝতে পারলাম? তাহলে সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের মানগুলো বসিয়ে দিব, তারপর ক্যালকুলেশন। ক্লিয়ার? হ্যাঁ কি না? বোঝাতে পারলাম কি পারলাম না? স্যার বলছিলাম আপনি কিভাবে বুঝতে পারছেন যে ফাংশনগুলোকে এইভাবে চুজ করতে হবে? ও কিভাবে বুঝতে পারছি? এফ এর মান দেখে বুঝতে পারছি। এফ এর মান দেখে বুঝতে পারছি। এফ এর মান অন্যভাবে করা যাবে না? হ্যাঁ স্যার অন্যভাবে চুজ করা যেতে পারে না? বলো φ1 কে কিরকম ভাবে, বলো দেখি, বলো কিরকম নেব। না স্যার ওটাই ভাবছি। না ভাবার বেশি কিছু নেই। φ1 কে যদি অন্য নিই, দেখো φ1 আর এফ কে তো আমি নেব কিরকম ভাবে, আমি নেব হচ্ছে এমন ভাবে যাতে φ1 আর এফ বেশিরভাগ জায়গাতে সেম হয়। তো φ1 আর এফ কে সেম করতে গেলে কোন ভ্যালুটা নেওয়া দরকার আমাদের? কোন ভ্যালুটা নেওয়া দরকার? 0,1 এ এফ যেই ভ্যালুটা নিচ্ছে সেই ভ্যালুটাই, এফ যে ভ্যালুটা ম্যাক্সিমাম নিচ্ছে সেই ভ্যালুটাই। তাহলে 0,1 এ এফ কোন ভ্যালুটা ম্যাক্সিমাম নিচ্ছে? সব জায়গাতেই তো 0 নিচ্ছে, এক্সেপ্ট 1 এ খালি 1 নিচ্ছে। তাহলে আমি φ1টা কত ধরবো যাতে করে fx আর φx সেম হয়, fx আর φ1 এক্সট্রা সেম হয়? তাহলে φ1টা কত ধরবো? দেখো এই জন্য 0 ধরলাম, কারণ এফটা ম্যাক্সিমাম ভ্যালু 0 নিচ্ছিল বলে। আবার দেখো যখন ইন্টারভ্যালটা 1 থেকে 2 হয়ে গেল তখন এফটা হচ্ছে 1 নিচ্ছে সব জায়গায়, এক জায়গায় খালি 2 নিচ্ছে। তাহলে φ2 আমি 1 নেব, কারণ তাহলেই তো φ2 আর এফটা সমান হয়ে যাবে ওই জায়গায়। সমান মানে একটা জায়গায় আলাদা, এক্সেপ্ট একটা জায়গায়, এটা মাথায় থেকে, এক্সেপ্ট একটা পয়েন্টে, এক্সেপ্ট একটা পয়েন্টে, এইভাবে ধরছি। অন্য ধরলে তো লাভ নেই। আমি তো মানে আমাকে ধরতে হবে এমন যাতে করে এফ এর সাথে সেটা, ঠিক আছে, এফ এর সাথে সেটা ইকুয়াল হয় ম্যাক্সিমাম জায়গায়, এক্সেপ্ট কটা ফাইনাইট জায়গায় আলাদা হলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা গুড। আরেকটা অঙ্ক দিচ্ছি, এক্সারসাইজ 2। ধরো একটা ফাংশন দিলাম, হ্যাঁ, f is defined on একটা ইন্টারভাল, ইন্টারভালটা হচ্ছে 0 থেকে 10 বাই fx গুলো হচ্ছে 0 যখন x হচ্ছে i মানে 0,10 ইন্টারসেকশন z, z মানে ইন্টিজার, আর 1 যখন x i মাইনাস z। কোশ্চেনটা হচ্ছে প্রুভ দ্যাট f is integrable, আর তার পাশাপাশি অ্যান্ড এভালুয়েট ইন্টিগ্রেশন 0 to 10 f। কে বলতে পারে ফাংশনটা কিরকম ভাবে ডিফাইন করে দিয়েছি আগে বলো? বলো ফাংশনটা কিভাবে ডিফাইন করে দিয়েছি? ফাংশনটা ভালো করে বুঝতে হবে আগে। স্যার ফাংশনটা 0 মানে 0 1 2 3 4 থেকে 10 পর্যন্ত 0 ভ্যালু দিবে আর বাদ বাকি জায়গায় 1। কারেক্ট। ধরো এখানে এইভাবে 10 আছে, তাহলে দেখো যেগুলো ইন্টিজার, ইন্টিজার মানে 0, আচ্ছা 0 থেকে 10 অবধি শুরু হচ্ছে, তাহলে ইন্টারভাল 0 থেকে 10, তার মধ্যে যেগুলো ইন্টিজার, ইন্টিজার মানে 0 তে, 1 এ, 2, 3, দেন 4, 5, যাই হোক। তো আমার জায়গাটা একটু ছোট জন্য আমি 10টা এখানে লিখলাম। সেই জায়গাগুলোতে ভ্যালু কত? 0। এখানে 0 ভ্যালু, 0।
আর যখন মানে এই ইন্টারভালে যখন ইন্টিজার বাদ দিয়ে তখন ভ্যালু কত 1, তার মানে 0-তে 0 কিন্তু 0 থেকে 1 এর আগে অবধি 1, আবার 1 এ হচ্ছে 0, 1 থেকে 2 এর আগে অবধি আবার 2, আবার যখন 2 গেল তখন 0, 2 থেকে 3 এর আগে অবধি 1, আবার 3 তে 0, আবার 3 থেকে 4 অবধি 1, চলবে। ব্যাপারটা এরকম, বুঝতে পারছি? তাহলে বলো ফাংশনটা বাউন্ডেড? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কত হবে? 0 আর 1। লোয়ার বাউন্ড 0 0 আর আপার বাউন্ড হচ্ছে 1। আচ্ছা, বাউন্ডেড। এবার বলো ফাংশনটা ক জায়গায় ডিসকন্টিনিউটি আছে? ফাংশনটা 0,10 এ কন্টিনিউয়াস এক্সেপ্ট ফর ক জায়গায়? 10 জায়গায়। 10 জায়গায়। 1 থেকে 10 1 অবধি। 2 3 4। আচ্ছা, এক্সেপ্ট তাহলে ফর ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস বলছি। আর ছেড়ে দাও 10 জায়গায় আছে, আমরা যাবি জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য বা তোমাদের ঠিকঠাক জানছো কিনা সেই জন্য 10 জায়গা ক জায়গায় জিজ্ঞেস করলাম, কিন্তু আলটিমেটলি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলতে পারি? এফ কি হবে? ইজ ইন্টিগ্রেবল। এটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা পরের পার্টটা নিয়ে। বলো কে বলতে পারে পরের পার্টটা কি করব? 0 থেকে 10, 0 to 10 f কি করব? এটাকে 10 ভাগে ভাগ করব। 0 to 1 f, 0 to 2 f, না এক ভাগে ভাগ, না এইভাবে করলেই হবে? 10 ভাগে ভাগ করা দরকার আছে না একবারই করলেই হবে? 5x = 1 করে দিলে। হ্যাঁ, 10 ভাগে ভাগ করার দরকার আছে কি? দরকার নেই। কেন? একটা ফাংশন ডিফাইন করছি। লেট আস ডিফাইন এ ফাংশন। হ্যাঁ বলো কি বলছিলে? 5x কত ধরবো? কে বলতে পারে কত ধরবো? 1 5x হচ্ছে 1। কোথায়? গোটা 0 থেকে 10 সব জায়গায়। তাহলে কে বলতে পারে 5x আর fx ক জায়গায় আলাদা? 10 জায়গায় আলাদা। না, 10 জায়গায় না। 9 জায়গায় আলাদা স্যার। 9 জায়গায় না। ক জায়গায়? 11 11 জায়গায়। 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে 10 অবধি 11 জায়গায়। আচ্ছা, ডিসকন্টিনিউটিটা না এটাও 11 জায়গায় হবে, কেন বলতো? 0-তে একটা, 0-র পরে একটা। ডিসকন্টিনিউটিটা না 11 জায়গাতেই হবে। 0-তে ডিসকন্টিনিউটি 1-এ আছে, 2-এ আছে, 3-এ আছে, 10-এ আছে, সব জায়গাতে হবে, ঠিক আছে? 11 জায়গাতে। তাহলে 11টা পয়েন্টে আলাদা। সব 11টা পয়েন্ট মানে কি? 0-তে 0, 1-এ 0, এগুলো জায়গাতে আলাদা। তাহলে কি বলতে পারি? ইন্টিগ্রেশন 0 to 10 f আর ইন্টিগ্রেশন 0 to 10 phi সেম হবে, তাই না? ইন্টিগ্রেশন 0 to 10 phi আর ইন্টিগ্রেশন 0 to 10 f সেম হবে। তাহলে বলো ইন্টিগ্রেশন 0 to 10 f মানে ইন্টিগ্রেশন 0 to 10 phi, or ইন্টিগ্রেশন 0 to 10 f is equal to ইন্টিগ্রেশন 0 to 10 phi এর মান কত? 1। তাহলে শুধু dx কত হয় এখানে? ঠিক করলাম? দেখো ক্যালকুলেশন ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, না হলে লাস্ট অঙ্ক আজকে করাবো, ঠিক আছে? 3। এবার একটা ফাংশন দিচ্ছি, ওয়ান বাই এন, এখানে 1/n+1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 1/n। ভালো করে দেখবে ফাংশনটা। n এর মান 1 2 3 ডট ডট করে, আর 0 যখন x এর মান 0। সবার আগে তোমাদের কাজ হচ্ছে এই ফাংশনটা তৈরি করা। তো কোশ্চেনটাকে বলে দিই, প্রুভ দ্যাট
integration 0 to 1 prove that f is integrable on closed 0, 1 and evaluate integration 0 to 1 f। বলো ফাংশনটা কি হবে? আমি ডান দিকে ফাংশনটা লিখে ফেলছি, fx n এর মান 1 বসাও। এটা আমি একবার করেই দিয়েছিলাম এই ফাংশনটা। n এর মান 1 বসাও, বলো রেঞ্জটা কত হবে? আচ্ছা, n এর মান 1 বসালে হাফ থেকে 1 ভ্যালু কত? 1। n এর মান 2 বসাও, এই যে 1, n এর মান 2 বসাও, কত হবে? 1/3 থেকে হাফ। 1/3 থেকে হাফ, আর ভ্যালু কত হবে? 1 এর 2 হাফ। আচ্ছা নেক্সট 1 এর 4 থেকে 1 এর 3 ভ্যালু হবে 1 এর 3, চলতে থাকবে এইভাবে। আর লাস্টে হচ্ছে 0 যখন x এর মান 0। তাহলে এই ফাংশনটা কোথায় ডিফাইন করা আছে? 0 to 1। 0 থেকে 1 এ ডিফাইন করা আছে, বোঝাই যাচ্ছে। এই যে 0 থেকে শুরু হচ্ছে, তারপরে আস্তে 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 অনেক জায়গায় ভাঙছে, অসুবিধা নেই। তো এই যে ফাংশনটা যেটা আমি, তার এটা কিন্তু কোশ্চেনের মধ্যে লিখবে, আমি ডান দিকে লিখলাম তার মানে এটা না যে কোশ্চেনের বাইরে, কোশ্চেনের মধ্যে লিখবে। তাহলে এই যে ফাংশনটা যেটা আমি ডিফাইন করলাম, তাহলে তোমরা বলো এই ফাংশনটা বাউন্ডেড? হ্যাঁ স্যার। আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড? লোয়ার বাউন্ড আর আপার 0 আর আপার বাউন্ড 1। লোয়ার বাউন্ড 0, আপার বাউন্ড 1, কারেক্ট। ফাংশনটা ইন্টিগ্রেবল? ফাংশনটা ইন্টিগ্রেবল? হ্যাঁ স্যার। কি করে, কোন লজিকে? স্যার ইনফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি আছে, কিন্তু এদের এস ড্যাশটা 0। Very good. F is continuous on 0, 1 except on S, এই সেটে S মানে কত? হাফ, হাফের ডিসকন্টিনিউটি, 1 এর 3 এর ডিসকন্টিনিউটি। ছবিটা এর আগে এঁকে দিয়েছিলাম, দেখবে এই ফাংশনের হাফের, দেখো হাফের বাঁ দিকে আলাদা, ডান দিকে আলাদা। হাফের থেকে বড় 1 আর হাফের থেকে যখন ছোট তখন 1 এর 2 জাম্প হয়ে যাচ্ছে। তাহলে হাফে, 1 এর 3 এ, 1 এর 4 এ, এগুলো জায়গায় সব প্রবলেম। কিন্তু এর ডিরাইভ সেট কত কে বলতে পারে? 0 বলতে পারি। তাহলে এফ ইজ ইন্টিগ্রেবল। দেখো এটা আগের দিনের, এগুলো আমি নতুন এখন শেখানোর নেই। যেটা আজকের শেখানো সেটা হচ্ছে, মানে যেটা আমরা করব আজকে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করা। এটা কি করে করব কে বলতে পারে? আইডিয়া? এবার ছবি রাখবো এফ এর, প্রথমে 0, যখন হাফ থেকে 1 তখন ফাংশনের ভ্যালু 1, যখন 1 এর 3 থেকে 1 এর 2 তখন ফাংশনের ভ্যালু হচ্ছে 1 এর 2, তার থেকে যখন আবার ছোট 1 এর 4 থেকে 1 এর 3 তখন ফাংশনের ভ্যালু হচ্ছে 1 এর 3। এইভাবে চলতে থাকছে, তাই না? তাহলে এইবার আস্তে 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 ফাংশনটা এরকম ছোট হচ্ছে, আরো ছোট হচ্ছে, আরো ছোট হচ্ছে, আরো ছোট হচ্ছে, চলতে 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 0 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে তোমরা এবার বলো এই ফাংশনটা কি করে আমি ইন্টিগ্রেবল দেখাবো, ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করব কি করে? কতগুলো ফাংশন আমার phi1 phi2 করে কতগুলো ডিফাইন করতে হবে? দেখো আমি ফাংশন ডিফাইন করছি। প্রথমে phi1 অন হাফ থেকে 1 এ, phi2 অন 1 এর 3 থেকে 1 এর 2 এ, phi1 হাফ থেকে 1 এ, phi2 1 এর 3 থেকে 1 এর 2 এ, phi3
বলো, চলতে থাকবে 5 4 চলতে থাকবে, শেষ হবে না। বাই 5 1x কে বলতে পারে কত হবে? হাফ থেকে একে কে বলতে পারে কত ধরবো? 5 1x fx কত আছে হাফ থেকে একে? 1 হাফ থেকে একে fx আছে, কিন্তু হাফের পর থেকে এক অবধি 1, আর হাফ পয়েন্টে হাফ। দেখো বিশাল, বুঝতে পারছো না? তুমি একটা কোশ্চেন করেছিলে যে হাফ মানে স্যার কোনটা ধরলে আমাদের সুবিধা হয়, তাহলে কোনটা ধরবো? যেটা এফটা হচ্ছে হাফ থেকে একে যেই ভ্যালুটা ম্যাক্সিমাম নিচ্ছে, যেই ভ্যালুটা সব জায়গায় নিচ্ছে কয়েকটা জায়গা বাদ দিয়ে, তাহলে হাফ এই ভ্যালুটা এক্স হচ্ছে হাফে নিচ্ছে, খালি এফ এফ কোথায় নিচ্ছে? এক্স এর মান হাফে হাফ নিচ্ছে, আর বাকি হাফের ওপেন থেকে ক্লোজড 1 অবধি সব জায়গায় 1 নিচ্ছে, তাহলে 5 1টা 1 হয়ে যাবে। নেক্সট কে বলতে পারে 5 2 কত হবে? ওয়ান বাই টু। একের 3 থেকে একের হ্যাঁ, 2 হাফ। একই লজিকে 5 3 1/3 5 4 1/4 5 3 1/3 চলবে, সো অন চলতে থাকছে। আর আমি লিখছি না ডট ডট করে, এত লেখার দরকার নেই। তাহলে এবার তোমরা বলো ইন্টিগ্রেশন 0 to 1f এটাকে ক ভাগে ভাগ করব? লিখবো আমি প্রথমে হাফ থেকে 1, আবার 1/3 1/3 থেকে 1/2 f, আবার 1/4 থেকে 1/3 চলবে এইভাবে। ফাইনাইট জায়গায় ভাগ করা যাবে না, ইনফাইনাইট জায়গায় ভাঙতে হবে। ফাইনাইট জায়গায় এটা ভাগ করা যাবে না, ভাঙা যাবে ফাইনাইট জায়গায়? বুঝতেই তো পারা যাচ্ছে ফাংশনটা আস্তে 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 ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, এই জায়গাতে চেঞ্জ হচ্ছে, আবার চেঞ্জ হচ্ছে, আবার চেঞ্জ হচ্ছে, তাই ইনফাইনাইট জায়গায় চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হতেই থাকছে, অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই। এবার কে বলতে পারে হাফ থেকে যখন 1 তখন এফ এর ইন্টিগ্রেশন আর 5 1 এর ইন্টিগ্রেশন কি হবে? সেম হবে? আমি কি বোঝাতে পারছি? এই যে হ্যাঁ স্যার। 5 1 আর f সেম, একটা জায়গায় আলাদা। 5 1 আর f ক জায়গায় আলাদা? এক জায়গায়। কোথায় আলাদা? হাফে আলাদা। হাফে ভ্যালুটা অন্য নিচ্ছে, x এর মান যখন হাফ তখন fটা হচ্ছে হাফ, আর 5 1টা সবসময় 1। 5 2 1/3 থেকে 1/2 এ 5 2 আর f এক জায়গায় খালি আলাদা, বাকি সব জায়গায় সেম। তাহলে এখানে বলতে পারি 1/3 থেকে 1/2 5 2। নেক্সট পরেরটা 1/4 থেকে স্যার এই 1/3। জিনিসটা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না বলো? এফ আর ফাইটা যে সমান হচ্ছে এই জিনিসটা একটু বুঝতে পারছি না। এফ আর ফাই, এফটা হচ্ছে, দেখো ভালো করে দেখো, এফটা ভালো করে দেখো। এফ আমি কোন জায়গায় নিচ্ছি? আমি হাফ থেকে 1 এ নিচ্ছি, হাফ থেকে 1। হাফ থেকে 1 এ এফ এর ভ্যালু কত? হাফ থেকে, হাফ মানে যেখানে একটা এক্সট্রা একটা অংশ আছে হাফ, আর সেখান থেকে 1 অবধি নিচ্ছি, কত হচ্ছে? 1। ম্যাক্সিমাম জায়গায় 1, এক জায়গায় খালি হাফ। কোন জায়গায়? হাফে হাফ। ব্যাপারটা বুঝতে হবে, রিয়ালাইজ করতে হবে। এফটা সব জায়গায় কি এক হচ্ছে? এফএক্সটা সব জায়গায় এক হচ্ছে না। যখন ওপেন হাফ থেকে ক্লোজড 1 তখন 1, আর হাফ কোথায় হচ্ছে? যখন হাফে। তাহলে আমি বলো এবার এফ এর সাথে সিমিলার ওয়েতে ফাই কে আমরা কত ধরবো যাতে করে এফ আর ফাইটা সব জায়গায় সমান হয়, কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে? আমি ফাইটাকে একই জায়গায় ধরবো, একই জায়গায়। ফাইটা হচ্ছে হাফ থেকে 1 এ কত ধরবো? হাফ ধরলে সুবিধা হবে না 1 ধরলে সুবিধা হবে? তাহলে কোন দুটোকে আমি চেষ্টা করছি যে ফাইনাইট সংখ্যক জায়গা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় সমান ধরা। তাহলে 1 ধরলে সুবিধা হবে না? ওয়ান ধরলে হবে। ওইটাই তো বোঝাতে চাইছি আমি, 1 ধরলে সুবিধা হবে। তারপরের জায়গায় 1/3 থেকে 1/2 এ, এবার ধরো 1/3 থেকে 1/2 এফটা কি ভ্যালু নিচ্ছে? যখন 1/3 থেকে 1/2 নিচ্ছি, ভালো করে দেখো, 1/3 থেকে 1/2 তখন এফটা কি নিচ্ছে? এফটা নিচ্ছে হাফ, আর 1/3 এ নিচ্ছে 1/3। তাহলে ফাই টুটা কত ধরবো? হাফ ধরবো। তাহলে এফ আর ফাই টুটা সমান হয়ে যাবে এই জায়গাতে, এক্সেপ্ট একটা পয়েন্ট বাদ দিয়ে, 1/3 বাদ দিয়ে। আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম কিছু সংখ্যক পয়েন্ট বাদ দিয়ে ম্যাক্সিমাম সমস্ত জায়গাতে ফাই 2 আর এফ, ফাই 1 আর এফ, ফাই 3 আর এফ যাতে সেম হয়ে যায়। এবার ইন্টারভাল গুলো চেঞ্জ করছি, প্রথমে হাফ থেকে 1, তারপরে 1/3 থেকে 1/2, এটা চেঞ্জ করছি। এবার কি বোঝাতে পারছি না পারছি না? প্লাস ডট ডট, বাস। এবার খালি ক্যালকুলেশন।
হাফ টু 1, ফাই 1 এর মান কত 1, 1 এর 3 থেকে 1 এর 2, ফাই 2 এর মান হচ্ছে হাফ, 1 এর 4 থেকে 1 এর 3, ফাই 3 মান কত 1 এর 3, চলছে ইন্টিগ্রেশন। বলো কত হবে, প্রথমটা ইন্টিগ্রেশন করলে কত হবে, ভ্যালু বসালে 1 মাইনাস হাফ প্লাস পরেরটা বসাবো 1 এর 2 কমন দিলাম, কত হবে x, তার মানে 1 এর 2 মাইনাস 1 এর 3, তারপরে 1 এর 3 কমন নেব x, 1 এর 3 মাইনাস 1 এর 4, চলতে থাকবে সো অন, ডট ডট করে চলতে থাকবে এটা। তাহলে বলো এবার কি করব, এটাকে যদি ভাঙি, এগুলোকে একসাথে নাও, এইটা ঠিক আছে, তারপরে এইটা, তারপরে এইটা, এগুলোকে একসাথে, প্লাস গুলোকে একসাথে আর মাইনাস গুলোকে একসাথে, তাহলে প্লাস গুলোকে একসাথে করলে কত হবে বলো, ইকুয়াল টু 1 plus 1/4 plus 1/9. আমি 1/2 স্কোয়ার আর 1/3 স্কোয়ার এইভাবে চলছি, এই যে 1 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার 1/4 স্কোয়ার, মাইনাস গুলোকে নিলে 1/2 1/6. 1/2 1/6 কে এইভাবে লেখা যায় 1/2 ইন্টু 3, প্রথমে 1/2, তারপরে 1/6, এই যে 1/2 ইন্টু 1/3, তারপরে 1/12, 1/3 ইন্টু 1/4, 1/3 ইন্টু 4, চলবে। এইটার মান হচ্ছে পাই স্কোয়ার বাই 6, যাই হোক বলে দিলাম, ঠিক আছে, এই যে এর ভ্যালুটা হচ্ছে পাই স্কোয়ার বাই 6, হ্যাঁ, 1 প্লাস 1 স্কোয়ার বাই 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার ডট ডট করে চলছে, এটা কিন্তু ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে, এই ইনফাইনাইট সিরিজটার ভ্যালু হচ্ছে পাই স্কোয়ার বাই 6, ঠিক আছে। আর এর ভ্যালু জানো কেউ, এটা খুব সোজা, এটা করিয়েছিলাম, ধরো এটা So 1 minus 1 by n এর n টার্ম, plus হ্যাঁ 1. ধরো এটা n এর টার্ম অবধি নিচ্ছি, n এর টার্ম অবধি, সাপোজ এটা sn, এটা sn, sn মানে পার্সিয়াল সামের, এই যে এই সিরিজের পার্সিয়াল সামের সিকোয়েন্স, তো এখানে কি হবে sn হলে 1 মাইনাস হাফ, তারপর 1 এর 2 মাইনাস 1 এর 3, এই যে ক্যালকুলেশন, এটাকে ভাঙলাম 1 মাইনাস হাফ, এটাকে ভাঙলাম 1 এর 2 মাইনাস 1 এর 3, এইভাবে চলতে হতে লাস্টেরটাকে ভাঙবো 1/n মাইনাস 1/n প্লাস 1, কত হবে, সব কেটে যাবে, কে কে পড়ে থাকবে শুধু 1 মাইনাস 1/n প্লাস 1। এবার লিমিটেড, এটা হচ্ছে sn, লিমিটেশন মানে সিরিজ un, এই যে ধরো সিরিজ, এই সিরিজটাকে বললাম un, মনে আছে সিরিজের সাম হচ্ছে পার্সিয়াল সামের সিকোয়েন্সের লিমিট, তাহলে এর লিমিট কত হবে, sn এর লিমিট কত হবে, n টেন্ডস টু 1. 1, তাহলে এটা 1, বাস ইন্টিগ্রেশনের ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে ভ্যালু কত, পাই স্কোয়ার বাই 6 মাইনাস 1, এর মানটা পাই স্কোয়ার, এটা জেনে রেখো, এটা এখন করাতে গেলে অনেক টাইম লাগবে, তাহলে জাস্ট এই ভ্যালুটা জেনে রাখবে পাই স্কোয়ার বাই 6, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো তাহলে আজকে এই 3টে এক্সাম্পল করালাম এটা দিয়ে, ঠিক আছে। নেক্সট দিন আমরা ওই সেকেন্ড পার্টটা প্রমাণটা করাবো, যেটা আমি বলে রাখলাম, আর তারপর আমরা ইনইকুয়ালিটির প্রচুর থিওরেম আছে এবং প্রপার্টি আছে, ঠিক আছে, সেগুলো খুব ছোট ছোট প্রপার্টি, সেগুলো আমরা করবো। তাহলে আজকে এই অবধি থাক।